হ্যালো, আজকের এই ক্লাস লেকচারটাতে আমরা কাজ, শক্তি, ক্ষমতা এই চ্যাপ্টারের উপরে কিছু কেস আমরা স্টাডি করব যে আমাদের কি কি রকম ম্যাথ আসে, কি কি রকম কোয়েশ্চেন্স আমরা ফেস করতে পারি, সেই কোয়েশ্চেন্সগুলো আমরা কিভাবে ডিল করব, এরকম কিছু কেস স্টাডি আমরা আজকে এই লেকচারটাতে করব। এখানে আমাদের মূলত তো হচ্ছে কাজ এর মান বের করতে হয়, কখনো শক্তির মান বের করতে হয়, কখনো আমাদের হচ্ছে যে ফোর্স ডায়াগ্রাম থাকে, তারপর ঘর্ষণ বল, গ্র্যাভিটি বল, বিভব শক্তি, গতিশক্তি, এইসব জিনিসপত্র নিয়ে আমাদের এখানে কাজ করা লাগতে পারে। তো আমরা বিভিন্ন স্যাম্পল কোশ্চেন, স্যাম্পল সেট আপ আমরা আজকে এখানে দেখবো, অ্যান্ড সেগুলো আমরা কিভাবে ডিল করি সেটা আমরা আজকে এই লেকচারটাতে দেখবো। তো আমরা হচ্ছে এখানে কেস নাম্বার 1 দেখি। কেস নাম্বার 1 হচ্ছে খুবই সিম্পল। ধরো তোমাকে হচ্ছে দেওয়া হলো, তোমাকে একটা বল, এটা হচ্ছে ভেক্টর ফর্মে দেওয়া হলো। একটা বল তোমাকে ভেক্টর ফর্মে দেওয়া হলো, তোমাকে ধরো এটা দেওয়া হলো যে সামথিং আই প্লাস হচ্ছে সামথিং জে প্লাস হচ্ছে ধরো সামথিং কে প্লাস অথবা মাইনাস ধরো সামথিং কে, তোমাকে এই ফর্মে এটা দেওয়া থাকলো। তারপর ধরো তোমাকে সরণ ভেক্টর বলতে আমরা যেটা বুঝাই সেটাকে এখানে আর ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়, অবস্থান ভেক্টর। ধরো তোমাকে বল অ্যান্ড বলের ফলে সরণ কত হইল সেটা ধরো তোমাকে এখানে দেওয়া হইলো যে 4i প্লাস 4j তারপর মাইনাস 2k। তো এখন এই দুইটা দিয়ে যদি তোমাকে বলা হয় কাজের মান বের করতে, বলের মান বের করতে, সরণের মান বের করতে, এখান থেকে তো আমরা এখন চাইলে সবই বের করতে পারি। আমাকে যদি বলা হয় যে এখান থেকে কাজের মান কত, তুমি সিম্পলি হচ্ছে দুইটা ডট গুণ করে দিবা, তোমরা তো এখন ডট গুণ করতে পারো। এই দুটো ডট গুণ করলে কি আমরা কাজের মান পেয়ে যাব। তারপর যদি তোমাকে বলা হয় যে না, এখানে আমি বলের মানটা চাই, বলের মান কত, সেই বলের মান এখন আমরা কিভাবে বের করবো? রুট ওভার অফ এক্স বরাবর স্কোয়ার মানে 12 স্কোয়ার প্লাস জে এর স্কোয়ার বা হচ্ছে 4 স্কোয়ার প্লাস কে বরাবর স্কোয়ার বা -6 এর স্কোয়ার। সেই একইভাবে তুমি এখানে সরণ ভেক্টর কত সেটাও তুমি এখানে চাইলে বের করতে পারো। কিভাবে? রুট ওভার অফ স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার করে। তারপর যদি তোমাকে বলা হয় যে বল আর সরণের মধ্যে এখানে অ্যাঙ্গেল কত, এটা কাইন্ড অফ ভেক্টরের কোশ্চেন, নট দ্যাট যে এটা কাজ, শক্তি, ক্ষমতা চ্যাপ্টারের কোশ্চেন। তোমাকে এখন বলা হইতে পারে যে হ্যাঁ, আমি চাই যে এদের মধ্যে বল আর সরণ, ধরো তোমার বল গেছে হচ্ছে একটা নির্দিষ্ট দিকে হচ্ছে বল প্রয়োগ করা হয়েছে, সরণটা হয়েছে ধরো অন্য আরেকটা অ্যাঙ্গেলে, ধরো তুমি এই দিকে বল প্রয়োগ করছো অ্যান্ড ধরো তুমি এই দিকে সরণ পাইছো। তো বল আর সরণের মধ্যে অ্যাঙ্গেল যে থেটা, এই থেটার মানটা ধরো আমরা এখন জানতে চাই। তখন আমরা কিভাবে ডিল করি? তখন আমরা ডিল করি এভাবে যে আমরা তখন বলি যে ফোর্স ভেক্টর ডট সরণ ভেক্টর সমান হচ্ছে ফোর্সের মান ইন্টু সরণের মান ইন্টু কজ অফ থেটা। এইখানে আমরা হচ্ছে ফোর্স ডট সরণ ভেক্টর, এই সরণ ভেক্টরের ডট গুণফলটা কত আসে এটা আমরা এখান থেকে চাইলেই এখন বের করে ফেলতে পারি। আমরা ফোর্সের মান জানি, আমরা সরণের মান জানি, এন্ড আমরা এখান থেকে আমরা কস থেটা এর মান নির্ণয় করে সেখান থেকে আমরা থেটা এর ভ্যালু নির্ণয় করে ফেলতে পারবো। ডট গুণ কিভাবে করে আমাদের জানা থাকার কথা। আমরা এখানে ডট গুণ করি কি, 12 এর সাথে 4 গুণ করব, 4 এর সাথে 4 গুণ করব, আর -6 এর সাথে আমরা এখানে -2 গুণ করব। তো তাহলে আমরা এখানে একটা সাইন চেঞ্জ করি, ধরি এটা হচ্ছে নেগেটিভ, ধরি এটা নেগেটিভ। তো তাহলে এখানে আমাদের 4 12, 12 গুণ 4 হচ্ছে 48, তারপর 4 গুণ 4 হচ্ছে -16, তারপর 6 গুণ 2 মাইনাস মাইনাসে প্লাস, এটা হবে আবার +12। তো তাহলে এটা আমাদের ওভারঅল তাহলে কতখানি কাজ আসবে, এখানে আমরা কাজের মান পাবো তাহলে ওভারঅল 44 জুল আমরা কাজ এখানে পাবো। তাহলে এখানে কেস ওয়ানটা কি রিলেটেড? কেস ওয়ান এখানে হলো মূলত ভেক্টর রিলেটেড। আমরা এখন কেস নাম্বার 2 দেখি। কেস নাম্বার 2 এ তোমাকে বলা হলো যে একটা হেলানো তল এর কথা। ধরো তোমাকে বলা হয়েছে যে এইখানে একটা হেলানো তল আছে। তো আমরা হেলানো তলটা এখানে ড্র করে ফেলি। হেলানো তল এটা, এটার একটা সার্টেন অ্যাঙ্গেলে এই তলটা হেলানো। সেই অ্যাঙ্গেলটা কত ধরো এখানে দেওয়া থাকতে পারে, দেওয়া নাও থাকতে পারে। ধরো এটা দেওয়া থাকলো যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা অ্যাঙ্গেল। এখন যদি এটা দেওয়া থাকে তো ভালো, যদি দেওয়া না থাকে স্টিল এটা বের করা যাইতে পারে। কিভাবে? ধরো তোমাকে বলা হলো যে এইটা হচ্ছে এই বরাবর, এই যে তলের যে দৈর্ঘ্য, সেই তলের দৈর্ঘ্যটা ধরো তোমাকে বলা হলো যে 5 মিটার। ধরো তোমাকে বলা হয়েছে যে এই তলের দৈর্ঘ্য এটা হচ্ছে 5 মিটার,
অ্যান্ড এই যে লম্ব বরাবর যে দৈর্ঘ্য, ধরো তোমাকে এইটা বলা হলো, কথার কথা এটা বলা হলো 2.5 মিটার। তো যদি তোমাকে এইভাবে এই এটা তো কাইন্ড অফ এখন হচ্ছে তোমার অতিভুজ, এই অতিভুজের দৈর্ঘ্য আর এই লম্ব দৈর্ঘ্য যদি তোমার কাছে দেওয়া থাকে, তাহলে তুমি এখান থেকে এখন এই থেটার মান সাইন থেটা এর সাহায্যে বের করে ফেলতেই পারবা। তো সাইন থেটার সাহায্যে কিভাবে বের করা যায়, আমরা এখানে বলতে পারি যে আহ, আমরা এখানে চাইলে এখন বলতে পারি যে সাইন থেটা সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তার মানে এখান থেকে আমরা সাইন থেটার মান তাহলে আসে হচ্ছে হাফ, অ্যান্ড তাহলে এখান থেকে আমরা থেটা এর মান পাই হচ্ছে 30 ডিগ্রি। ধরো কথার কথা আমরা থেটার মান পাই এখানে 30 ডিগ্রি। তো তাহলে এখানে এইভাবে তোমার হচ্ছে থেটা এর মান বের করা সম্ভব। এখন ধরো যে তোমাকে বলা হলো যে একটা অবজেক্ট, যে কোনো একটা অবজেক্ট, সেটা এই তল এর নিচে ছিল। বলা হলো এই অবজেক্টটা তুমি তলের নিচ থেকে তুমি হচ্ছে এই তলের একদম শীর্ষে নিয়ে যাবা। তুমি এটা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত তুমি এখন এটা নিয়ে যাবা। তো তলের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত নিয়ে যাইতে হলে তোমাকে কি পরিমাণ কাজ এখন করতে হবে সেটা। তো আমরা এইসব কেসে বলছি যে আমাদের কাজ এর মান যদি আমরা দেখি যে বিভব শক্তির চেঞ্জ হয়, তাহলে কাজ এর মান হবে বিভব শক্তির পরিবর্তন ইপি বড় ফাইনাল মাইনাস হচ্ছে ইপি ইনিশিয়াল। এটা হচ্ছে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। কোন কাজ? এটা এক্সটার্নাল কাজ। এক্সটার্নাল কাজ হইলে সেটা হয় ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এক্সটার্নাল 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 কাজ হইলে আমরা ব্যবহার করি ফাইনাল মাইনাস ইনিশিয়াল। আর যদি হচ্ছে এক্সটার্নাল ফোর্স না হয়, ধরো গ্র্যাভিটি বল বা স্প্রিং এর নিজের বল, তখন আমরা বলি হচ্ছে ইনিশিয়াল মাইনাস ফাইনাল। এইভাবে করে আমরা হচ্ছে এইসব কেসগুলো ডিল করতে পারি। তো এখন এখানে এক্সটার্নাল বল দ্বারা কৃত কাজ কত সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। তো আমরা এখানে লিখলাম যে ফাইনাল বিভব শক্তি মাইনাস ইনিশিয়াল বিভব শক্তি। এখন ফাইনাল বিভব শক্তি কত? ফাইনাল বিভব শক্তি তো অবশ্যই এখানে এম জি ইন্টু হবে কত 2.5। ইনিশিয়াল বিভব শক্তি কত? ইনিশিয়াল তো হাইট 0 ছিল, তাহলে এম জি ইন্টু 0, তাই না? এখানে হাইট এর ভ্যালু, এটাকে আমরা ধরি হচ্ছে আমাদের ফাইনাল পয়েন্ট, আর এটাকে আমরা ধরি হচ্ছে আমাদের ইনিশিয়াল পয়েন্ট। তো তাহলে এখান থেকে এইভাবেই তো আমরা কাজের মানটা পেয়ে যাই যে ডব্লিউ তাহলে এখানে কত আসে, ডব্লিউ সমান আসে হচ্ছে এম জি ইন্টু 2.5। কিন্তু এখানে এখন একটা প্যারাটা কি? প্যারাটা হচ্ছে যে তোমাকে হেলানো তল দেওয়া হইলো, কিন্তু ধরো যে তোমাকে এখানে হেলানো তলে দেওয়া হইলো ঘর্ষণ। এই কেসটা হচ্ছে আমাদের হেলানো তল প্লাস ফ্রিকশন। এখন ফ্রিকশন যদি হয় তাহলে এখন আমাকে দেখতে হবে যে ফ্রিকশন এর জন্য কৃত কাজ কত। ধরো তোমাকে এই যে সারফেসটা দেওয়া হলো, এই সারফেসটায় হচ্ছে ফ্রিকশন আছে, আর সেই ফ্রিকশনের তোমার ফ্রিকশন গুণাঙ্ক দেওয়া, সেই ফ্রিকশন গুণাঙ্ক ধরো 0.25। তো তোমাকে এখানে ফ্রিকশন গুণাঙ্ক দিয়ে রাখছে। তো তাহলে তোমাকে এখানে যখন বলবে কাজের মান কত, তখন আমরা এখান থেকে বুঝবো তাহলে এখানে আমার কাজ হবে হচ্ছে দুইটা মেথডে। একটা কাজ হবে গ্র্যাভিটি এর জন্য, আরেকটা কাজ আমরা এখানে পাবো ফ্রিকশন এর জন্য। তারপর এই দুইটা কাজ আমাকে এখন যোগ করে দেওয়া লাগবে। গ্র্যাভিটির জন্য কৃত কাজ কত সেটা তো আমরা এখানে বের করেই ফেললাম। এখন তারপর ধরো তোমাকে বলা হলো যে ফ্রিকশন এর জন্য কৃত কাজ কত সেটা বের করো। এখন হেলানো তলে ফ্রিকশনের জন্য কৃত কাজ কত এটা যদি আমরা এখন বের করতে চাই, আমাদেরকে এখন একটা ফর্মুলা, একটা প্রসেস আমাকে এখন ফলো করতে হবে। এখন এখানে ফ্রিকশন আসছে মানে পুরো ব্যাপারটা একটু কমপ্লেক্স হয়ে গেছে। কমপ্লেক্স যদি হয় তাহলে এখন আমরা খুব সিম্পলি এখানে একটা ফোর্স ডায়াগ্রাম ড্র করে ফেলবো। আমরা এখন এখানে একটা ফোর্স ডায়াগ্রাম ড্র করবো, যদিও আমাদের ফোর্স ডায়াগ্রামটা চ্যাপ্টার 4 নিউটোনিয়ান মেকানিক্সের মধ্যে পড়ে আসার কথা।
আমরা এটা চ্যাপ্টার 4-এ পড়ছি বা না পড়ছি প্যারা নাই, আমরা এইখানে আজকে আবার একটু দেখি যে একটা ফোর্স ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয় প্রপারলি। একটা ফোর্স ডায়াগ্রাম ড্র করতে হলে আমরা হচ্ছে সবার আগে এই মাঝে একটা অবজেক্ট ড্র করব, তারপর এর উপরে কি কি ফোর্স অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে আমরা এখন চিন্তা করব যে এখানে কি কি ফোর্স আমার অ্যাপ্লাই হয়। তো এইখানে আমরা একটা অবজেক্ট চিন্তা করলাম, তার উপর এখন আমার কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এটা এখন চিন্তা করি। সবার প্রথমে আমরা এখানে ড্র করব হচ্ছে এই ওজন বল। সবার নিচে কাজ করবে হচ্ছে ওজন বল এমজি। এখন তারপরে এই ওজন বলের এখন আমরা দুইটা উপাংশ চিন্তা করব। ওজন বলের আমরা এখানে দুইটা উপাংশ চিন্তা করব। তার মধ্যে একটা উপাংশ হবে হচ্ছে এইখানে এই তলের সাথে লম্ব বরাবর, অ্যান্ড আরেকটা হবে এই ওজন বলটা এখন এটাকে কি করবে, ওজন বলটা তো এখন হচ্ছে এইটাকে নিচের দিকে গড়ায় পাঠায় দেওয়ার ট্রাই করবে, এই বরাবর তাহলে আরেকটা উপাংশ থাকবে। ওজন বলের এই দুইটা উপাংশ থাকবে, দুইটা উপাংশ দেখতে তোমার এই যে অনেকটা এই আয়তক্ষেত্রের মতো হবে, যার কর্ণ হচ্ছে তোমার এই এমজি। আমরা এই উপাংশ নিশ্চয়ই আমরা ড্র করতে পারি, তো আমরা এখন উপাংশটা ড্র করে ফেললাম। এখন এই উপাংশটা ড্র করার পর আমরা এখন এদের নামগুলো অ্যাঙ্গেলগুলো বোঝার ট্রাই করি। যেহেতু এই অ্যাঙ্গেলটা থেটা, সবসময় মনে রাখবা এই অ্যাঙ্গেলটা যদি থেটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা থেটা, এটা মুখস্থ। এইটা থেটা হলে ওই অ্যাঙ্গেলটা থেটা হবে। ওইটা যদি থেটা হয় তাহলে এইটা, এই উপাংশটা হবে এম জি কস থেটা। থেটার সাথে যে থাকে সে কস থেটা, অ্যান্ড থেটার উল্টা পাশে যে থাকে সে হবে এম জি সাইন থেটা। তাহলে আমরা পেয়ে গেলাম এম জি কস থেটা, এম জি সাইন থেটা। তারপর এখন আমরা তো অবজেক্টটাকে নিয়ে যাচ্ছি কোথায়, আমরা তো অবজেক্টটাকে নিয়ে যাচ্ছি এই নিচের থেকে উপরের দিকে। তো যেহেতু আমি নিচের থেকে উপরের দিকে নিয়ে যাচ্ছি তাহলে এখন আমাকে বল প্রয়োগ করতে হবে কোন দিকে, আমাকে তাহলে বল প্রয়োগ করতে হবে এই বরাবর, আমাকে বল প্রয়োগ করতে হবে। এই বরাবর যখন আমি বল প্রয়োগ করব, যখন আমি এটাকে হচ্ছে ওই বরাবর টেনে নিয়ে যাওয়ার ট্রাই করব, তখন আমার এর বিরুদ্ধে একটা ঘর্ষণ বল, ফ্রিকশন বল হচ্ছে এখন এখানে ইমপ্রুভ করবে, একটা ফ্রিকশন বল এখন হচ্ছে এখানে ডেভেলপ করবে, আমি এখন একটা ঘর্ষণ বল পাবো এখানে এক্সট্রা। তো এখন যেই ফ্রিকশন বলটা ডেভেলপ করবে এখানে, সেই ফ্রিকশন বলটাকে আমরা ধরো নাম দিলাম হচ্ছে এফ। তাহলে এম জি সাইন থেটা কোনটা, এই যে এই অ্যারোটা হলো এম জি সাইন থেটা, আর এই অ্যারোটা হলো এফ। ভালো কথা, ফ্রিকশন ডেভেলপ করবে। এখন তাহলে কথা হচ্ছে ফ্রিকশন এর ভ্যালুটা কত। ফ্রিকশন এর ভ্যালু হচ্ছে মিউ ইন্টু আর। মিউ এর মান তো দেওয়া, মিউ এর মান তো দেয়াই আছে। তো মিউ এর মান দেয়া থাকবে, এখন আর আর মানে কি, রিয়াকশন ফোর্স জিনিসটা কি। রিয়াকশন ফোর্স হচ্ছে এই তলের উপর লম্ব বরাবর যেই বল সেটা হচ্ছে রিয়াকশন ফোর্স। রিয়াকশন ফোর্স ডেভেলপ করে কেন, আমরা এখানে দেখার ট্রাই করি যে এমজি কস্টেটা কি তলের উপর নিচের দিকে খাড়া লম্বভাবে কাজ করতেছে। তো এমজি কস্টেটা যেহেতু তল এর নিচের দিকে বল প্রয়োগ করতেছে, তাহলে তলও কি তোমার এই অবজেক্টের উপরে সোজা উপর দিকে হচ্ছে একটা বল এখানে প্রয়োগ করবে। এই যে তোমার সমান আর বিপরীত প্রতিক্রিয়া টাইপের ব্যাপার, এ যে বল দিবে তল তার বিপরীতে একটা প্রতিক্রিয়া বল দিবে। তো বেসিক্যালি ওইটাই হচ্ছে আমরা বলি আর। তাহলে এই হিসাবে যেহেতু ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল যেহেতু সমান, তাহলে এখান থেকে আমরা আর এর মান কত পাই, এখান থেকে তাহলে আমরা আর এর মান পাবো, আর এর মান তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে এমজি কস থেটা। তাহলে এখান থেকে হচ্ছে আমরা প্রতিক্রিয়া বল বা রিয়াকশন বল আর এর মানটা পেয়ে যাই। এই যে আমরা আর এর মানটা পেয়ে গেলাম, এখন আমরা দেখি যে আলটিমেটলি আমাদের ফোর্স ডায়াগ্রাম এটাই, এখানে আর কোনো এক্সট্রা আর কোনো ফোর্স নাই। ওজন বল ছিল, আমরা ওজন বলকে দুটো উপাংশে ভাগ করছি, রিয়াকশন বল আসছে, আমি বাইরে থেকে একটা এক্সটার্নাল লাল রঙের ফোর্স এফ প্রয়োগ করছি,
আর এখানে ঘর্ষণ বল ডেভেলপ করছে, তাহলে ঘর্ষণ বলের তাহলে এখানে ভ্যালু কত হলো? ঘর্ষণ বলের ভ্যালু হলো মিউ ইন্টু আর এর ভ্যালু হচ্ছে mg cos থিটা। তো ভালো কথা এটা, আমরা হচ্ছে এর উপরে একটা ডায়াগ্রাম ড্র করে ফেললাম এখানে। এখন যদি এইখানে আমাকে বলা হয় যে হ্যাঁ, এইখানে কৃত কাজের মান কত, এইখানে কি পরিমাণ কাজ করা লাগছে, এইখানে কি পরিমাণ কাজ করা লাগছে, আমি এখানে বস্তুটাকে সরাইছি কোন দিক থেকে কোন দিকে, আমি অবজেক্টটাকে তো এই যে এই মাথা থেকে ওই মাথায় নিয়ে যাচ্ছি। তো যদি আমি অবজেক্টটাকে এই পাশ থেকে ওই পাশে আমি নিয়ে যাই, অবজেক্টটা এই পাশ থেকে যদি ওই পাশে আমার নিয়ে যাওয়া লাগে, তাহলে আমাকে দেখতে হবে যে আমাকে তাহলে ওই ওই বরাবর বল প্রয়োগ করলাম কতখানি। ওই বরাবর তো আমি বল প্রয়োগ করছি হচ্ছে যে এফ পরিমাণ বল প্রয়োগ করছি আমি ওই বরাবর। তো তাহলে আমাদের আমি ওই বরাবর বল প্রয়োগ করে ওই বরাবর নিয়ে যাচ্ছি। তো তাহলে সিম্পলি তাহলে কাজের মান কত? কাজের মান তাহলে এখানে হবে ডব্লিউ সমান এফ ইন্টু এস। কথা হলো এফ এর মান কত? এই যে এফ এর মান আমি বল যে কত প্রয়োগ করতেছি এটা আমি কিভাবে বুঝবো? তাহলে এখন এটাই আমাদের টাস্ক যে এই এফ এর মান আমরা কিভাবে নির্ণয় করতে পারি, কতখানি ফোর্স অ্যাপ্লাই করতেছি আমি কিভাবে নির্ণয় করতে পারি। তো এই এফ এর মান নির্ণয় করার জন্য আমরা হচ্ছে এখন একটা জিনিস চিন্তা করব যে আমরা বল প্রয়োগ করতেছি এফ এন্ড এফ এর বিরুদ্ধে কে কে কাজ করতেছে। ওই এফ এর বিরুদ্ধে কাজ করতেছে আমার এই যে এম জি সাইন থেটা কাজ করতেছে। এফ এর বিরুদ্ধে আমার কাজ করতেছে কে কে? মিউ এম জি কস থেটা কাজ করতেছে। তো তাহলে যেহেতু আমি বল প্রয়োগ করতেছি এফ এন্ড তার বিরুদ্ধে কাজ করতেছে এম জি সাইন থেটা এন্ড তার বিরুদ্ধে কাজ করতেছে মিউ এম জি কস থেটা, তো আমার এটা হচ্ছে রেজাল্টেন্ট বল এন্ড রেজাল্টেন্ট বল বা লব্ধি বল এর মান হবে এম এ। তো তোমাকে এইটাই কাহিনী, আমি তাদের যে এই এফ বল প্রয়োগ করলে আমার এই বস্তু যেটা আমি তো তাদের বস্তুটা মুভ করবে কোন দিক থেকে কোন দিকে, বস্তুটা তো আস্তে আস্তে ওই দিকে মুভ করবে, যেদিকে টানতেছে সেই দিকে বস্তুটা যদি মুভ করে ওই বরাবর একটা ত্বরণ এ সে লাভ করবে। এখন ধরো তোমাকে বলা হলো ত্বরণের মান দেয়া হলো, ত্বরণের মান বলা হইতে পারে যে হ্যাঁ ত্বরণের মান 3, আবার বলা হইতে যে না পারে যে না ত্বরণের মান 0। ত্বরণের মান 0 কখন বলে? যদি বলা হয় সমবেগ, তখন ত্বরণের মান 0 বলা হয়। তো ধরো এই ধরো তোমাকে আমি বললাম যে হ্যাঁ বস্তুটা যাচ্ছে সমবেগে। ধরো তোমাকে বললাম যে বস্তুটা যাচ্ছে এখানে সমবেগে, তাহলে এ এর মান এখানে আসবে কত? এ এর মান আসবে হচ্ছে 0। তো এ এর মান যদি 0 হয় তখন তুমি এখানে কি পাবে? তখন তুমি এখানে পেয়ে যাবে যে এফ সমান এম জি সাইন থেটা প্লাস মিউ এম জি কজ থেটা। এটা তাহলে হবে তোমার টোটাল বল। টোটাল বল এইটা কোত্থেকে আসছে? এইটা আসছে তোমার ওজন বলের একটা উপাংশ। এইটা তোমার ওজন বলের একটা উপাংশ। আর এই যে মিউ এম জি কস থেটা এটা কি? এটা হচ্ছে তোমার একটা ঘর্ষণ বল। তো তাহলে এইখানে আমরা যদি আমাদের ঘর্ষণ বল থাকে, তাহলে আমরা এরকম ফোর্স ডায়াগ্রাম পুরোটা ড্র করব। ফোর্স ডায়াগ্রাম ড্র করব, তারপর আমরা এখানে কি কি জানি। আমাকে এখানে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া, ধরো তোমাকে এই যে সারফেসটা, এই সারফেসের ঘর্ষণ গুণাঙ্ক 0.25 এটা দেওয়া আছে। তুমি ঘর্ষণ গুণাঙ্ক জানো, বস্তুর ভর তোমাকে দেওয়া থাকবে, অ্যাঙ্গেল তুমি জানো বা বের করতে পারবা, জি এর মান তুমি জানো। এইগুলা করলে তোমার এখান থেকে এফ এর মানটা বের হয়ে যাবে। তুমি এফ এর মানটা বসাবা, তারপর স্মরণ করলা কতখানি? স্মরণ তুমি করলা হচ্ছে এই যে এই পয়েন্ট থেকে ওই ওই পয়েন্ট পর্যন্ত তোমার এই ডিস্টেন্সটা দেওয়া ছিল 5 মিটার, দেওয়া থাকবে কিছু একটা ডিস্টেন্স তোমার এখানে। সেই স্মরণটা তুমি বসালে তখন তুমি এইখান থেকে কাজের মানটা তাহলে নির্ণয় করতে পারবা। তাহলে এখন দেখো আমরা একটা কেস দিয়ে শুরু করি, এখানে আমরা কয়টা কেস দেখলাম? আমরা দেখলাম যে প্রথম যেই কেসটা আমরা দেখলাম, এইখানে ধরো যে তোমার হচ্ছে কোনো ফ্রিকশন ছিল না। প্রথম কেসে কোনো ফ্রিকশন নাই, হেলানো তল প্লাস নো ফ্রিকশন। হেলানো তল আর কোনো ফ্রিকশন এখানে নাই। তো হেলানো তল আর কোনো ফ্রিকশন এখানে নাই, তখন আমরা কিভাবে কাজের মান বের করতে পারি?
তখন তো শুধু গ্র্যাভিটি রিলেটেড কাজ। তো আমরা গ্র্যাভিটি রিলেটেড কাজ আমরা বিভব শক্তি দিয়ে সহজে সলভ করে ফেলতে পারি। তো এই যদি আমাদের হেলানো তল হয়, কোনো ফ্রিকশন না হয়, তখন ফ্রিকশনের কোনো ঝামেলা নাই, এক্সট্রা বল নাই, আমরা এই বিভব শক্তি এই বিভব শক্তি এর যে কনসেপ্ট এটা দিয়ে আমরা করে ফেলতে পারবো এখানে। আর যদি আমার হচ্ছে একটা কেস দেওয়া হয় যে যেখানে হচ্ছে হেলানো তল প্লাস ফ্রিকশন, যেখানে হচ্ছে আমাদের আহ, ইয়ে থাকবে, হেলানো তল থাকবে প্লাস ফ্রিকশনও থাকবে, এটাকে আমরা আরেকটা কেস ধরে নিই। ধরি হচ্ছে এটা আমাদের কেস 03। কেস 03 এইটা ধরো তোমার বলা হলো যে এটা হেলানো তল প্লাস হচ্ছে ফ্রিকশন। যখন তোমাকে এই হেলানো তল প্লাস ফ্রিকশনটা দেওয়া থাকবে, তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে হচ্ছে এই টোটাল যে ফোর্স ডায়াগ্রামটা আমরা এতক্ষণ ধরে দেখলাম, তখন আমরা এই যে ফোর্স ডায়াগ্রামটা দেখলাম, এই ফোর্স ডায়াগ্রামটা আমরা হচ্ছে ক্লিয়ারলি ড্র করব। ফোর্স ডায়াগ্রামটা আমরা নিউটনের মেকানিক্স অনেক ভালোভাবে শিখে আসার কথা, আমরা হোপফুলি শিখে আসছি, আর এখানে একটু প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে। আমরা হচ্ছে এই ফোর্স ডায়াগ্রামটা আমরা প্রপারলি ড্র করা শিখবো। আমরা সবগুলা বল এখানে ডায়াগ্রামে প্লেস করব। তারপর আমরা হচ্ছে আমাদের কত ফোর্স অ্যাপ্লাই করা লাগলো, এফ এর মানটা কত, এই ফোর্স এর মানটা আমরা এখান থেকে নির্ণয় করে আমরা ডব্লিউ সমান এফ ইন্টু এস, বল ইন্টু সরণ, এটা আমরা এখানে বসাই দিব। এই ফোর্স কার কার জন্য আসছে বা আমাকে কার কার জন্য বল প্রয়োগ করা লাগবে, আমরা তো দেখতেছি যেহেতু ওজন বল এক্সিস্ট করে, ওজন বলের একটা উপাংশ আসবে তোমার ফোর্সের মধ্যে, অ্যান্ড যেহেতু ঘর্ষণ বল এক্সিস্ট করে, তাই ঘর্ষণ বল আসবে তোমার হচ্ছে এই ফোর্স এর মধ্যে। ঘর্ষণ বলের ভ্যালু কি? ঘর্ষণ বলের ভ্যালু এখানে আসছে মিউ ইন্টু এমজি কস থিটা। এইখানে মিউ ইন্টু এমজি কস থিটা, তার মধ্যে এই এমজি কস থিটাটাকে আসলে, এমজি কস থিটা হচ্ছে আমরা যেটাকে বলি রিয়াকশন বল বা আর। এই রিয়াকশন বল হচ্ছে মাটির উপর কত জোরে চাপা দেয়, এই যে মাটির উপর কত জোরে চাপা দেয় এটাকে আমরা বলি হচ্ছে রিয়াকশন বল আর। আর এমজি সাইন থেটা জিনিসটা কি? এমজি সাইন থেটা হচ্ছে, এমজি আসছে থেকে, এমজি হচ্ছে ওজন বল। তো এই ওজন বল যে আসছে, সেই ওজন বলের একটা উপাংশ আমরা এখানে নিব। কেন একটা উপাংশ নিব, কেন আমরা টোটাল ওয়েটটা নিচ্ছি না? টোটাল ওয়েটটা নিচ্ছি না কারণ এরকম তো না যে আমরা অবজেক্টটাকে একদম খাড়া উপরের দিকে নিয়ে যাচ্ছি, তা তো আর না। আমরা এটাকে বাঁকা করে নিচ্ছি, তো কাজে আমার ফুল ওয়েটটা এখানে কাজে লাগবে না। এখানে যেহেতু আমি বাঁকা করে নিচ্ছি, আমাকে ওজন বলের একটা উপাংশ এখানে কাজে লাগবে, তাই আমরা সেই ওজন বলের উপাংশটা আমরা এখানে নিচ্ছি। আমরা অন্তত এখানে আমরা এইভাবেই চিন্তা করবো। করলে তাহলে এই যে আমরা দুইটা কেস দেখলাম, একটা হচ্ছে হেলানো তল এন্ড ফ্রিকশন থাকলে আমরা কিভাবে ডিল করব, আর একটা কেস আমরা দেখলাম হেলানো তল এন্ড কোনো ফ্রিকশন নাই, তখন আমরা কিভাবে এটা ডিল করব। তো আমরা তো হেলানো তলে ফ্রিকশন দেখলাম, হেলানো তলে ফ্রিকশন নাই এমন দেখলাম, বাট একটা তো ত্বরণ ছিল না। ধরো আমরা এখন একটা কেস দেখি যেখানে হেলানো তল এন্ড সেই হেলানো তলে সাথে হচ্ছে ত্বরণ থাকবে। তাহলে কেমন হয় আমরা একটু খেয়াল করে দেখি। ধরো আমরা আগের মতো একটা হেলানো তল চিন্তা করি, এন্ড সেই হেলানো তলে ধরো যে একটা হচ্ছে গাড়ি নিচে নামতেছে। একটা গাড়ি ধরো এখানে এই হেলানো তল বরাবর ও হচ্ছে নিচে নেমে আসতেছে। তো গাড়িটা শুরুতে ছিল এইখানে, গাড়িটা এখান থেকে তোমার হচ্ছে নেমে আসলো এইখানে। গাড়িটা যে আসলো, ধরে নেই যে গাড়িটা হচ্ছে আসলে ব্রেক করছে, ব্রেক করে থেমে গেছে। ধরি এইখানে গাড়ির বেগটা ছিল হচ্ছে এখানে গাড়ির বেগ ছিল ধরো ফর এক্সাম্পল 16, অ্যান্ড এখানে এসে গাড়ির বেগ হয়ে গেছে 0। অ্যান্ড মাঝখানে ও কতখানি রাস্তা অতিক্রম করছে? মাঝখানে ও রাস্তা অতিক্রম করছে হচ্ছে 40 মিটার। এইখানে তাহলে ও হচ্ছে কাজ করছে কতখানি সেটা একটু চিন্তা করতে হবে, যে ওখানে কাজ করলো কতখানি। এখন দেখো তো, এখানে যদি আমি বলি কাজের মান কত, ডব্লিউ কাজ সমান কত, এইখানে কিন্তু দুইটা ইস্যু আছে এখানে। এখানে তাহলে হচ্ছে যেটা বললাম যে এখানে দুইটা ব্যাপার আছে, এখন দুইটা জিনিস নিয়ে এখানে চিন্তা করা লাগবে। এক এক হচ্ছে এখানে বল কত, এফ কত, আরেকটা হচ্ছে এখানে কাজ, ডব্লিউ কত। এই দুইটা জিনিস নিয়ে এখন আমরা এখানে একটু মাথা ঘামাইতে পারি যে এখানে বল কত, এখানে ওয়ার্ক ডান কত।
তো এখন আমরা এখানে যদি ওয়ার্কের মানটা চিন্তা করতে যাই, আমরা একটা ব্যাপার এখানে বোঝার ট্রাই করি যে এখানে আমাদের গতি ছিল বেশি, গতি কমে গেছে। তার মানে এখানে আমাদের গতিশক্তি ছিল বেশি, এখানে আমাদের গতিশক্তি কমে গেছে। তো গতিশক্তি কমছে, তারপর এইখানে ও ছিল একটা সার্টেন হাইট এ ছিল, নিচে এসে হাইটটাও কি ওর কমে গেছে। তাহলে ওর তো আমরা বুঝতে পারতেছি যে ওর তাহলে এই যে হাইট ছিল বেশি বা এই যে বিভব শক্তি বেশি ছিল, নিচে এসে সেই বিভব শক্তিটাও এখন ওর কমে গেছে। তার মানে ওর গতিশক্তিও কমছে, ওর বিভব শক্তিও কমছে। অ্যান্ড আমরা জানি যে শক্তি কমলে কাজ হয়, শক্তি বাড়লে কাজ হয়। এখানে শক্তি কমছে, কাজ হয়েছে। কিন্তু এখানে তো আসলে গতিশক্তিও কমছে, বিভব শক্তিও কমছে, তাইলে এখানে কাজের মানটা কত? এখানে তাহলে আমরা এভাবে বলতে পারি যে এখানে কাজের মান হবে গতিশক্তি কতখানি কমলো। ই কে ইনিশিয়ালি কত ছিল, ই কে ফাইনালি কত হইল। আমার এখানে গতিশক্তি কতখানি কমলো যোগ এইখানে আমার হচ্ছে ইয়ে কতখানি হইলো, এখানে আমার আহ, বিভব শক্তি কতখানি কমলো। ইনিশিয়ালি পটেনশিয়াল এনার্জি কত ছিল, তারপর আমার ফাইনালি পটেনশিয়াল এনার্জি কতখানি হইল। এইভাবে আমরা এই ব্যাপারটা চিন্তা করতে পারি যে যেহেতু আমার এখানে দুইটা শক্তি কমছে, তো দুইটা শক্তি যদি কমে তাহলে আমরা এইখানে দুইটা শক্তি কতখানি কমছে সেখান থেকে আমরা টোটাল কাজের মানটা আমরা বের করতে পারি এখানে। তো এখন আমরা তো জানি যে এইখানে এইখানে গতিশক্তি কত, হাফ এম ইন্টু 16 এর স্কোয়ার। এইখানে গতিশক্তি কত, 0। বিভব শক্তির চেঞ্জ কতখানি হইল, এইটা এখন আমরা কিভাবে বের করতে পারি? আমরা এখানে সিম্পল একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি। সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি, আঁকার পরে যদি তোমাকে বলা হয় যে এইখানে অ্যাঙ্গেলটা থেটা, তাহলে এইখানেও অ্যাঙ্গেলটা থেটা হবে। তখন এইটা হয়ে যাবে 40 সাইন থেটা, আর এইটা তখন হবে হচ্ছে 40 কজ অফ থেটা। তো এটাকে তখন আমরা হচ্ছে হাইট বলতে পারি। এইটুকু হাইট ও ফল করছে, এই হাইট থেকে এই হাইটে নেমে আসছে। তাহলে এইটা তখন আমরা বলতে পারি যে আহ, তখন এই বিভব শক্তির পরিবর্তনটা হবে হচ্ছে এম জি ইন্টু এইচ। অ্যান্ড এইচ এর মান আমরা এখানে কত পাই, এইচ এর মানটা আমরা পাই হচ্ছে যে কতখানি হাইট নেমে আসলো, 40 সাইন থেটা পরিমাণ নেমে আসছে হাইটে। তো তাহলে এইখান থেকে আমরা কাজের মানটা পেয়ে যাই। কাজের মানটা কি, কাজের মানটা হচ্ছে যেখানে আমার আমার হচ্ছে গতিশক্তি কমে গেছে, আমার ডেল্টা ই কে ডেল্টা ডেল্টা ই কে আমার গতিশক্তি ফল করছে আমার হচ্ছে ডেল্টা ই পি। আমার এখানে হচ্ছে বিভব শক্তি ফল করছে, তো গতিশক্তি ফল করছে, বিভব শক্তি ফল করছে। অ্যান্ড এই যেহেতু দুইটাই ফল করছে, আমরা এই দুইটাই কতখানি করে কমলো সেটা আমরা এখানে যোগ করলাম। শক্তি বাড়লেও কাজ হয়, শক্তি কমলেও কাজ হয়। তো এখানে দুইটা শক্তি কমছে, দুইটা শক্তি কতখানি কমলো আমরা হিসাব করলাম, হিসাব করে আমরা এখানে কাজের মানটা পেয়ে গেলাম। তাই না? আমরা এখানে বলতে পারি যে ডব্লিউ সমান কি, কাজ সমান হচ্ছে ডেল্টা ই। কোন এনার্জি, মেকানিক্যাল এনার্জি। গতিশক্তি বাড়লে কমলে, বিভব শক্তি বাড়লে কমলে কাজ হয়। যদি দুইটাই বাড়ে তাহলেও কাজ হয়, যদি দুইটাই কমে তাহলেও কাজ হয়। যদি একটা বাড়ে একটা কমে তাহলে কাজ হবে কি, তাইলে তো মনে হয় হবে না, তাই না? তখন আসলে কাজ হইলো না। তখন কি হয়, তোমার বিভব শক্তি বেড়ে গতিশক্তি কমে গেল, গতিশক্তি বেড়ে বিভব শক্তি কমে গেল। তাহলে ওখানে শক্তি একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে কনভার্ট হয়েছে, ওটাকে তো আমরা ওয়ার্ক বলবো না। ওয়ার্ক বলবো যেখানে ওভারঅল তোমার হচ্ছে শক্তির পরিমাণটা বেড়ে গেল অথবা কমে গেল। তো তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে মাথায় রাখবো। তো তাহলে আমরা কাজ বুঝলাম। এখন যদি বলা হয় যে বল কত, বল বাইর করো, বলের মানটা কত, বলের মানটা এখন আমরা নির্ণয় করতে চাই, ধরে নাও। এখন এখানে সরণ হইলো কোথা থেকে কোথায়, ছিল এইখানে, আসলো এই বরাবর। তাহলে ওর এই বরাবর সরণ হয়েছে, গাড়িটা তো ব্রেক করছে, ছিল 16 হয়েছে 0। তো তোমার হচ্ছে যে গাড়িটা ব্রেক করার জন্য আমাকে কি করা লাগছে, নিশ্চয়ই আমাকে তাহলে হচ্ছে একটা বাধা দানকারী, বিপরীতমুখী বাধা দানকারী একটা বল অ্যাপ্লাই করা লাগছে। আমি বাধা দানকারী বল দিচ্ছি গতির বিপরীত দিকে, যাতে গাড়িটাকে আমি থামাইতে পারি, ব্রেক দিয়ে আর কি, ব্রেক দিয়ে গাড়িটাকে আমরা গতির বিপরীত দিকে বল প্রয়োগ করছি। তো
তো তাইলে এফ সমান কি হবে? আমরা বলতে পারি যে এফ ইন্টু এস সমান হচ্ছে ডব্লিউ, এইটা বলা যায়। তো এইটা যদি আমরা বলতে পারি, তাহলে এখান থেকে আমরা এখন তো আমরা হচ্ছে অলরেডি ডব্লিউ এর মানটা জানি। এস এর মান কত? এস এর মান হচ্ছে তোমার বলা হইলো, এস এর মান হচ্ছে 40। ডব্লিউ এর মান এখান থেকে তুমি হচ্ছে বের করে ফেলতে পারছো। তাহলে এখান থেকে এখন তোমার কি এফ এর মানটা চলে আসবে, বলের মানটা তুমি এখন এইভাবে বাইর করতে পারবা এখানে। তো এখান থেকে এইভাবে আমরা হচ্ছে বল এর মানটা নির্ণয় করে ফেলা সম্ভব। সিম্পলি জাস্ট আমরা কাজের মান বের করলাম, তারপর আমরা বললাম যে হ্যাঁ, এই বলের মান কি? বল হচ্ছে তোমার বল ইন্টু সরণ হচ্ছে কাজ। তো কাজের মান জানি, সরণ জানি, তাহলে এখন বল এখান থেকে বের করে ফেলা যাবে, কোনো প্যারা নেই। এখান থেকে আমরা তাহলে বল ফোর্স বের করে ফেললাম। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্ক এনার্জি অ্যাপ্রোচ। যদি আমরা কাজ নিয়ে, যদি আমরা গতিশক্তি বিভব শক্তি নিয়ে চিন্তা করি, তখন আমরা এই অ্যাপ্রোচে আগাবো। যদি আমরা এই অ্যাপ্রোচে না আগাইতাম, যদি আমরা ফোর্স ডায়াগ্রাম ড্র করতাম, ফোর্স ডায়াগ্রাম ড্র করলে তখন ব্যাপারটা কেমন হইতো? ফোর্স ডায়াগ্রাম ড্র করলে ব্যাপারটা কেমন হইতো? দেখতে অনেক হিজিবিজি হয়ে যায়। আমি এখানে আরেকটা আঁকি ডায়াগ্রাম তোমাদেরকে, একই সাথে আমি হচ্ছে ওয়ার্ক এনার্জি অ্যাপ্রোচ আর হচ্ছে এই ফোর্স ডায়াগ্রাম অ্যাপ্রোচ দুটাই একটু দেখাই দিই। তো যদি তুমি ফোর্স ডায়াগ্রাম ড্র করতে চাও, তখন আসলে এখানে ওয়ার্কের মানে মতো ফোর্স লাগবে, ফোর্স থেকে ত্বরণ আসে, ত্বরণ লাগবে। তো তুমি তখন এখান থেকে ত্বরণ এর মানটা হচ্ছে নির্ণয় করে ফেলবা যে ত্বরণের মানটা এখানে কত আসে। ত্বরণের মানটা কত আসে, তখন আমাদের এই হাইট টাইট বিভব শক্তি এগুলোর প্রয়োজন নাই। তখন এই হাইট আমাদের প্রয়োজন নাই। এই 40 মিটার ইউজ করে তুমি বের করে ফেলবা যে তোমার এখানে ত্বরণের মানটা কত পাওয়া যায়। ত্বরণের মানটা তুমি এখানে বের করবা। তারপর হচ্ছে আমরা যে বললাম যে হচ্ছে তোমার এই যে ফোর্স ডায়াগ্রামে কি থাকে, সবার প্রথমে আমরা হচ্ছে একটা আঁকি হচ্ছে ওজন বল সোজা নিচের দিকে। ওজন বল সোজা নিচের দিকে আঁকি, তারপর এই বরাবর থাকে হচ্ছে একটা এমজি কস থেটা। এই বরাবর থাকে এমজি, ওইখানে থাকে হচ্ছে এমজি কস থেটা, আর এই বরাবর কাজ করে হচ্ছে এমজি সাইন থেটা। এখন এখানে খেয়াল করে দেখো, কোনো ফ্রিকশন বল তো নাই। তো কোনো ফ্রিকশন বল যদি না থাকে, তাহলে এই যে আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করতেছি, তার বিরুদ্ধে অ্যাক্টিভ একমাত্র কে? এমজি সাইন থেটাই তার বিরুদ্ধে অ্যাক্টিভ। তো তাহলে এখন আমি কি লিখবো? আমি এখন লিখবো যে হ্যাঁ, আমি ফোর্স অ্যাপ্লাই করছি, আমার বিরুদ্ধে কাজ করতেছে কে? এমজি সাইন থেটা। এমজি সাইন থেটা আমার বিরুদ্ধে কাজ করতেছে, তার ফলে ত্বরণও হচ্ছে। ত্বরণটা কার দিকে হচ্ছে? ত্বরণটা হচ্ছে তোমার এমজি সাইন থেটার দিকে। এমজি সাইন থেটা যেই দিকে ওয়ার্কিং, সেই দিকে ত্বরণটা ওয়ার্কিং। তাহলে বল কোনটা বেশি? আমার বল বেশি নাকি এমজি সাইন থেটার বলটা বেশি? আহ, একটু এখানে প্যাচ খায়, এখানে 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 একটু প্যাচ আছে, একটু প্যাচটা চিন্তা করো। প্যাচটা চিন্তা করো, আমি যে অ্যারোটা দিছি, সেই অ্যারোটা কিন্তু আসলে, হ্যাঁ তখন চিন্তা করে দিইনি। অ্যারোটা যে দিছি, সেই অ্যারোটা কার? অ্যারোটা কিন্তু সরণ এর অ্যারো, এইদিকে সরণ হচ্ছে। সরণ হচ্ছে এইদিকে, উপর থেকে নিচের দিকে। কিন্তু বেগটা কি বাড়তেছে নাকি বেগটা কমতেছে? বেগ তো কমতেছে। বেগ কমতেছে মানে কি? মন্দন। মন্দন মানে কি? নেগেটিভ ত্বরণ। তাহলে ত্বরণটা তাহলে কোন দিকে? সরণ যেদিকে হচ্ছে তার উল্টা দিকে, কারণ এইখানে ত্বরণের মানটা কি? ত্বরণটা হচ্ছে এখানে নেগেটিভ। নেগেটিভ তাহলে হচ্ছে অপোজিট দিকে মন্দন হচ্ছে। মন্দন হচ্ছে। অ্যান্ড মন্দন এখানে এ যেহেতু মন্দন, তার মানে হচ্ছে নেগেটিভ। তার মানে যেই দিকে সরণ হচ্ছিল, ত্বরণটা আসলে তার বিপরীত দিকে হচ্ছে, বা বেগ আস্তে আস্তে কমতেছে। এটা হচ্ছে কাহিনী। তো তাহলে আসলে এফ এর মানটাই বড়, এফ এর মানটাই বড়, তাই এফ যেদিকে সেই দিকেই তোমার ত্বরণের দিকটা সেই দিকে, সেম দিকে। তাহলে এইটা সমান আমি পাবো হচ্ছে এম এ। এখানে কি আমি এর মান পজিটিভ লিখবো নাকি নেগেটিভ লিখবো? আমি এখানে এর মানটা হচ্ছে পজিটিভ লিখবো। সব তো তাহলে প্যাচ লেগে গেল, তাই না? যে এত আরো উল্টাই, আবার উল্টাই, আবার উল্টাই। এক্সাম হলে তো এত কিছু মনে রাখতে পারবো না। তো যেহেতু এক্সাম হলে এত কিছু মনে রাখতে পারবা না, এক্সাম হলে তো মাথায় কাজ করবে না, আমরা আরো জেনারেল, আরো সিম্পলিফাইড একটু ভার্সন আমরা চিন্তা করি এখানে। সেই চিন্তাটা কি? আমরা মাথায় নিব না যে ত্বরণ নাকি মন্দন। আমরা বাদ দিলাম যে ত্বরণ হয় নাকি মন্দন হয়। আমরা সেটা বাদ দিলাম। আমরা যা চোখে দেখতেছি আমরা সেটাই ধরো বিশ্বাস করি। যে আমরা দেখতেছি ফোর্স দিচ্ছি,
সরণ আসতেছে এইদিকে, ধরি এটাই তোমার ত্বরণ, কিন্তু ত্বরণটা তুমি এখানে নেগেটিভ পাবো, খালি সেটা একটু মাথায় রাখো যে ত্বরণের মানটা আসবে এখানে নেগেটিভ। ভালো কথা। অবজেক্টটা মুভিং কোন দিকে? অবজেক্টটা কি তোমার এফ এর দিকে মুভিং, নাকি অবজেক্টটা এম জি সাইন থেটার দিকে মুভিং? অবজেক্টটা এম জি সাইন থেটার দিকে মুভিং। তাহলে ফর দ্য টাইম বিং মনে হইতেছে তাহলে এম জি সাইন থেটা হচ্ছে উইনিং, এম জি সাইন থেটাই এফ এর বিরুদ্ধে কাজ করে জিততেছে, এটাই আপাতত মনে হইতেছে। তো যা মনে হইতেছে, যেই অ্যারো দেখতেছে আমরা সেই অ্যারোটাই আমরা এখানে চিন্তা করি। তো সেটাই আমরা চিন্তা করি, আমরা ওই যেই স্মরণের যেই অ্যারো, সেই স্মরণের অ্যারোটাকে আমরা প্রাধান্য দিই এখানে। তো দিলে আমাদের এখানে হচ্ছে এম জি সাইন থেটা, মনে হচ্ছে এটা উইনিং, তার বিরুদ্ধে কাজ করতেছে কে? তার বিরুদ্ধে কাজ করতেছে এফ। তো তাহলে সামেশন অফ ফোর্স সমান কি? লব্ধি বল, এটাই তো আমাদের রেজাল্টেন্ট ফোর্স, এটা এটা সমান কি হবে? এম এ হবে। এম এ হবে, কিন্তু মাথায় রেখো যে এম এ এ কিন্তু নেগেটিভ আসে। তো এ যদি নেগেটিভ আসে, তারপর তুমি যখন এর পরের লাইনে গিয়ে লিখবা যে তাহলে এম জি সাইন থেটা মাইনাস এম এ সমান এফ, তুমি পক্ষান্তর করলা। তখন চিন্তা করো, তোমার যেহেতু এ এর মানটা যেহেতু নেগেটিভ, মাইনাসে মাইনাসে তখন কি হয়ে যাবে? এই পুরো জিনিসটা তখন পজিটিভ চলে আসবে। সো আলটিমেটলি ওই যে ওই যেই লাউ সেই কদু টাইপের ব্যাপার, আলটিমেটলি যা ছিল তাই চলে আসছে। বাট এবার তুমি মেথডিক্যালি আগাইছো, and বেশি একটা প্যাচ নাও নাই, প্যারা নাও নাই। যেই দিকে সরণ সেই দিকেই ধরে নিছো ত্বরণ, সেই দিকেই ধরে নিছো বলটা, এটা হচ্ছে উইনিং বল, এটা হচ্ছে উইনিং। আর ওই এফটা ধরো, ওই এফটা হচ্ছে লুজিং, ওই এফটা হারতেছে, এই এই এম জি সাইন থিটা উইন করতেছে, তাই তো তুমি হচ্ছে সেজন্য উইনিং বল থেকে লুজিং বলটা মাইনাস করছো, সমান এম এ আসছে। তো তাহলে এভাবে তুমি ফোর্স ডায়াগ্রাম থেকে তুমি হচ্ছে এফ বা বলের মানটা বের করে ফেলতে পারো। এন্ড তারপর তুমি বলতে পারো তাহলে এখান থেকে এখন আমি কাজের মান পাই ডব্লিউ সমান কি? সমান হচ্ছে এই যে যেই বল দিলাম ইন্টু যেইটুকু সরণ হইল। সরণ কতখানি হইলো? সরণের মান তো বলা হয়েছে যে সরণের মান নাকি তোমার 40 মিটার। নাও দ্য থিং ইজ যে কাজটা কি পজিটিভ না নেগেটিভ? নিজেই নিজের কাছে কোশ্চেন করো, যে দিকে বল প্রয়োগ করা হয়েছে, বল কি সরণ সরণ কি সেই দিকে হয়েছে নাকি তার বিপরীত দিকে হয়েছে? আমরা তো বল দিছি নিচ থেকে উপরের দিকে আটকানোর জন্য, ধরো তুমি একটা বাস ধইরা হাতে ধরে আটকানোর ট্রাই করতেছো, সরণ চলছে তার বিপরীত দিকে। তাহলে এখানে যে কাজের মানটা আমরা পাই, সেই কাজের মানটা আমাদের আসলে কি ধরা উচিত? কাজের মানটা আমাদের এখানে তাহলে আসলে নেগেটিভ ধরা উচিত, কারণ আমরা যেই দিকে বল দিছি তার বিপরীত দিকে সরণ। এখানেও তুমি হচ্ছে এই যে ওভারঅল যেই ভ্যালুটা তুমি পাবা, তার থেকে তোমাকে কাজের মানটা এখানে কি ধরা উচিত? নেগেটিভ ধরা উচিত, কারণ তুমি যেই দিকে বল প্রয়োগ করছো সিম্পলি সেই দিকে সরণ হয় নাই, সরণ হয়েছে তার উল্টা দিকে। তো তাহলে এইভাবে আমরা হচ্ছে হেলানো তল, সেখানে যদি আমাদের ত্বরণ থাকে মন্দন থাকে, আমরা এইভাবে দুইটা অ্যাপ্রোচে আমরা ডিল করতে পারি। এইটা হচ্ছে আমাদের অ্যাপ্রোচ 1। অ্যান্ড নিচের এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোচ 2। নর্মালি নিচেরটা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্সের অ্যাপ্রোচ, উপরেরটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি এর অ্যাপ্রোচ। দুইটা অ্যাপ্রোচেই কারেক্ট, দুইটা অ্যাপ্রোচেই তোমার ফাইনাল সেম অ্যান্সার চলে আসবে। তো আমরা এখন হচ্ছে কেস 4 দেখি। কেস 4 হচ্ছে সমতল, সমতলেই ফ্রিকশন, কিন্তু এবার হচ্ছে বল ফোর্সটা একটু হচ্ছে অ্যাঙ্গুলার। আমরা একটা কেস দেখি এরকম। কেস 5টা হচ্ছে হেলানো বল। এখন এই হেলানো বলের প্রবলেমটা কি? হেলানো বলের প্রবলেমটা হচ্ছে এইখানে তখন এই তুমি যে ফোর্স দিচ্ছ, সেই ফোর্সের একটা উপাংশ, সেই ফোর্সের যে কোনো একটা এক্স উপাংশ বা ফোর্সের যে কোনো একটা ওয়াই উপাংশ তখন তোমার ঘর্ষণ বলের মধ্যে চলে যায়। এইটা খুবই সিভিয়ার সিভিয়ার একটা প্যারা। ম্যাথের স্থিতিবিদ্যা করতে গেলে এই প্যারা খাওয়া, এইখানেও এরকম একটা প্যারা আমরা দেখি যে কি কাহিনী এখানে। ধরো যে তোমার এখানে আমি দিলাম একটা সমতল, আমি তোমার এখানে দিলাম একটা সমতল, সমতলে এখানে হচ্ছে ফ্রিকশন আছে। এখানে ফ্রিকশন ধর একটা একটা ফ্রিকশন গুণাঙ্ক দেওয়া আছে, ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া। এখন এইখানে একটা অবজেক্ট রাখা। এখন যে প্রশ্ন যে লন রোলার ঠেলা হয় টানা হয়, তো ধরো এখানে তুমি লন রোলার ঠেলতেছো বা টানতেছো।
তো প্যারা নেই, সোজা নিচের দিকে কে কাজ করে? সোজা নিচের দিকে কাজ করে হইতেছে ওজন বল mg, নিচের দিকে কাজ করে ওজন বল mg। আর হচ্ছে এই বরাবর তুমি ধরো একটা অ্যাঙ্গেল করে তুমি দিচ্ছ হচ্ছে তোমার বাহ্যিক একটা বল f, তুমি এখান থেকে একটা বাহ্যিক বল f প্রয়োগ করছো। এখন যেই এফটা তুমি প্রয়োগ করতেছো সেই এফটা তো আসলে তোমার কাজ করবে না, সেই এফ এর এই উপাংশটা হচ্ছে আসলে কাজ করবে। এফ এর এই বরাবর এটা যদি থেটা হয় তাহলে এইটা হবে এফ কস থেটা। এই অফ এফ কস থেটা তাহলে আসলে অ্যাক্টিং এই দিকে। আর এফ এর কি আরেকটা উপাংশ আসবে না, লম্ব উপাংশ। এফ এর যে লম্ব উপাংশটা আসবে এটা তো হবে এফ সাইন থেটা। এই এফ সাইন থেটা এখন কি করতেছে দেখো তো, তোমার এমজি যেই বলটা ছিল তার বিরুদ্ধে কাজ করতেছে। তো তাই যদি হয়, এটাই যদি কেস হয়, তাহলে আমরা বলে আসছি যে আর মানে কি, রিয়াকশন বল মানে কি, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। রিয়াকশন বল মানে কি? রিয়াকশন বল মানে মাটির উপর কতখানি জোরে চাপ দিচ্ছে সেইটা। তো রিয়াকশন বল মানে মাটির উপর কত জোরে চাপ দেয়, মাটির উপর চাপ দিচ্ছিল কে? এমজি। এন্ড সেই এমজি এর বিরোধিতা করতেছে কে? এফ সাইন থেটা। এই আর মানে হচ্ছে মাটির উপর কত জোরে চাপ দিতেছে, কত জোরে মাটিতে বল প্রয়োগ করতেছে আর কি। চাপ, আমি ভুলে বারবার চাপ বলতেছি, মানে কথার কথা হিসেবে চাপ বলতেছে, আসলে চাপ না এটা। আর মানে হলো কত জোরে মাটিতে বল প্রয়োগ করে সেইটা। এই যে আর এফ এমজি মাইনাস এফ সাইন থেটা, তাহলে তোমার এই যে যেই ফোর্সটা দেয়া হইলো সেটা কিসের মধ্যে চলে আসলো? আর এর হিসাবের মধ্যে চলে আসলো। তো তার থেকে এখন আমরা কি পাবো? আমরা এখন এখানে একটা ফ্রিকশন বল পাবো। সেই ফ্রিকশন বল এফ সমান কত হয়? এটা হচ্ছে মিউ ইন্টু আর। এন্ড তার ফলে এই ফ্রিকশন বলের ভ্যালু এখন কত আসবে? মিউ ইন্টু এম জি মাইনাস এফ সাইন থেটা। তো তাহলে এইখানে আমরা আলটিমেটলি আমাদের ইকুয়েশনটা কিরকম পাই? আমরা ইকুয়েশনটা পাবো যে এখন এই বলটা এখন কোন দিকে মুভিং, আমি যে দিকে টানতেছি ধরো ওই দিকেই মুভিং। ধরো যে এই বলটা যাচ্ছে তোমার আলটিমেটলি আসলে ওই দিকেই তোমার যাচ্ছে, তুমি যেই দিকে টানার ট্রাই করতেছো ওই দিকেই ধরো তোমার যাচ্ছে এই বলটা, এই দিকেই সে হচ্ছে এ ত্বরণ দিয়ে মুভিং ধরে নাও। আমরা এটা একটু ডায়াগ্রামের বাইরে লিখি না, অন্য সাথে মিলাই ফেলবো। ধরো হ্যাঁ, যে এটা ধরো এই দিকেই মুভিং আসলে। তো যদি এইদিকেও একটা ত্বরণ নিয়ে যদি মুভিং হয়, তাহলে আমরা এখন কি বলতে পারি আমাদের উইনিং ফোর্স কোনটা? এটা তাহলে উইনিং ফোর্স, এইটা হচ্ছে তোমার উইনিং ফোর্স, কারণ হচ্ছে এই যে দিকে টানতেছে সেই দিকেই যাচ্ছে। তো তাহলে এখন আমরা বলতে পারি যে এফ কস থেটা মাইনাস মিউ আর সমান এম এ। এইটা তাহলে এখন আমরা বলতে পারি, বা এখান থেকে আমরা তাহলে ফাইনালি ব্রেক করে কি লিখতে পারি, যে এফ কস থেটা মাইনাস মিউ এম জি মাইনাস মিউ এফ সাইন থেটা সমান এম এ। এইটা আমরা বলতে পারি। এখানে তাহলে তোমাকে কি বের করতে বলতে পারে? থেটার মান হয়তো তুমি জানো, থেটার মান তোমাকে দেওয়া থাকবে, মিউ এর মান দেওয়া থাকবে, এম এর মান দেওয়া থাকবে। তোমাকে এইখানে বলতে পারে এফ এর মান বাইর করো উইথ দ্য হেল্প অফ এ, অথবা তোমাকে বলতে পারে এ এর মান বের করো উইথ দ্য হেল্প অফ এফ। এফ এর মান দিয়ে এ এর মান বের করতে বলবে, এ এর মান দিয়ে এফ এর মান বের করতে বলবে, যে কোনো একটা বলবে। তো আমরা আপাতত এখান থেকে তাহলে হচ্ছে এইটুকু নোট করে রাখি, যে যদি আমরা দেখি যে ফ্রিকশন এক্সিস্ট করে, যদি আমরা দেখি যে ফ্রিকশন থাকে, ফ্রিকশন থাকলে তোমার এই ফোর্স ডায়াগ্রাম, এটা হচ্ছে একটা মাস্ট। ফ্রিকশন থাকলে ফোর্স ডায়াগ্রাম আঁকতেই হবে এইটা, তাহলে আপাতত দৃষ্টিতে কোনো বিকল্প নাই। ফোর্স ডায়াগ্রাম থাকলেই, ফ্রিকশন থাকলেই ফোর্স ডায়াগ্রাম এঁকে ফেলবা। আর এটাই শুরুতে বলছিলাম যে তখন তোমার এই যে এই ফোর্সের একটা উপাংশ তোমার এই যে ফ্রিকশনের মধ্যে চলে আসে। এই যে তুমি যখন এখানে ফ্রিকশনের ভ্যালু বাইর করছো, তখন তার মধ্যে কি তোমার এই যে ফোর্স জিনিসটা চলে আসছে, কত ফোর্স অ্যাপ্লাই করছো। বেসিক্যালি চিন্তা করে একটু তাকায় দেখার ট্রাই করো যে
এই এফটা তো মাইনাস হইছে, এফ এর একটা উপাংশ মাইনাস হইছে মানে কি ফ্রিকশন কমাই দিছে। তার কারণটা কি? তোমার এই যে ফোর্স, এই ফোর্সটা কি কাইন্ড অফ তুমি এই যে বাঁকায় যে ধরছো, এই যখন তুমি বাঁকায় এইটারে টান দিতেছো, তুমি কি কাইন্ড অফ অবজেক্টটাকে মাটি থেকে টান দিয়ে উপরে উঠানোর ট্রাই করতেছো, কাইন্ড অফ উঠতেছে না উপরে, বাট কাইন্ড অফ তুমি এটার উপরে টেনে ধরার ট্রাই করছো। তো উপরে যদি তুমি টেনে ধরার ট্রাই করো, তার মানে কি, তার মানে ওইটা মাটি থেকে একটু মানে উঠি উঠি ভাব হয়ে যেতেছে। এন্ড তার ফলে কি হবে, মাটির উপর চাপ কমে যাইতেছে। তো এই যে আমরা যেটা বললাম যে এইটা হচ্ছে আমরা বলি আর, মাটির উপরে কত জোরে চাপ দেয়, কত বল প্রয়োগ করে সেটা কমে যেতেছে। তো মাটির উপর চাপ যদি কমে যায়, মাটির উপর চাপ দেওয়া বল প্রয়োগ করা যদি কমে যায়, তাহলে ঘর্ষণ বলটাও কমে যাবে। তাই তোমার ওভারঅল এই মিউ ইন্টু আর গুণ করে ওভারঅল তোমার এই ঘর্ষণ বল যেটা, ফ্রিকশন বল, সেটা এখানে কমে গেছে। তো ঘর্ষণ বল তাহলে কমে গেছে, এই জন্যই তোমার সবসময় বলা হইতো যে হ্যাঁ লন রোলার ইসের থেকে ঠেলার থেকে টানা সহজ। এই যে আমরা টানতে গেলে কি হয়, একটু মাটি থেকে উঠি উঠি ভাব হয়, উঠি উঠি ভাব হলে তোমার ফ্রিকশন বল কমে যায়, ফ্রিকশন বল কমে গেলে তখন তোমার হচ্ছে লন রোলার আর ঠেলার থেকে টানাটা সহজ হয়ে যায়। তারপর আমরা আমাদের 6 নাম্বার কেস দেখি, কেস 06। কেস 06 হচ্ছে মূলত তোমার ওই যে হাতুড়ি পেরেকের যে কেসগুলো আমরা দেখে আসছিলাম ওইরকম। তো একটা ধরো তোমার এরকম একটা কেস আমরা দেখি যে তোমার এই এখানে একটা হচ্ছে পেরেক রেখে দেওয়া, এখানে একটা পেরেক রেখে দেওয়া, এটার উপর ধরো হচ্ছে আমি একটা হাতুড়ি নিয়ে ফেলে দিচ্ছি এটার উপরে। তো যদি আমি উপর থেকে একটা হাতুড়ি নিয়ে আমি এই পেরেকটার উপরে ফেলে দিই, তখন এই পেরেকটা কি করবে, তখন এই পেরেকটা তোমার হচ্ছে এই মাটির মধ্যে কিছুটা ঢুকে যাবে। তো এটা মাটির মধ্যে কতখানি ঢুকবে, আমরা ধরি এটা মাটির মধ্যে এক্স পরিমাণ ঢুকবে। আর এইটা ইনিশিয়ালি তোমার হচ্ছে পেরেক থেকে কত উচ্চতায় ছিল, এইচ উচ্চতায় ছিল, আরো তাহলে কত উচ্চতা নেমে গেল, আরো এক্স উচ্চতা এটা নেমে গেল। আর এখানে হচ্ছে যে মাটি তো হচ্ছে কাইন্ড অফ এটারে বাধা দেয় বা ঢুকতে দেয় না। তো মাটির বাধাদানকারী বল কত, মাটির বাধাদানকারী বল ধরো হচ্ছে এফ। তখন এটা আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করি? তো আমরা কনসেপ্ট ক্লাস থেকে দেখে আসছি যে এখানে আমাদের অ্যাপ্লাই করা ফর্মুলাটা হবে, যদি এইটার ভর যদি এম হয়, তখন আমরা বলে আসছি যে ঠিক আছে তাহলে এম জি ইন্টু এইচ প্লাস এক্স সমান এফ এক্স। এটা একটা কেস ছিল। তারপর আমরা এই সিমিলার আরেকটা কেস হচ্ছে দেখে আসছি। আম, আমরা সিমিলার আরেকটা কেস আমরা দেখে আসছি, কিন্তু সেইখানে হাতুড়িটা হচ্ছে তোমার উপর থেকে ফেলা হয়নি, সেখানে কাইন্ড অফ হাতুড়িটা তোমার হচ্ছে ধরো এটার উপর একটা সার্টেন বলে হচ্ছে এসে পড়ছে। সেখানে তোমার হাতুড়িটা এই পেরেকের উপর একটা সার্টেন বেগ, ধরো হচ্ছে ভি বেগ, সেই ভি বেগে এসে এই পেরেকটার উপরে পড়ছে। এন্ড তার ফলে পেরেকটা তোমার হচ্ছে এই, মাটির মধ্যে কিছুটা ঢুকে গেছে। তো তখন হচ্ছে আমরা কিভাবে ডিল করি? তো তখন আমরা ডিল করি এভাবে, আমরা নিচের সূত্রটাকে যদি ভাঙাইতাম তখন আমরা বলতাম যে এম জি এইচ প্লাস এম জি এক্স সমান এফ এক্স। এখানে আমরা এইটা বলতাম। আর এই কেসে এখন আমরা হচ্ছে এই এম জি এইচ এর বদলে আমরা বলবো হাফ এম ভি স্কোয়ার। আমরা এখন বলবো এখানে হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এক্স সমান এফ এক্স। এইটা আমরা বলবো অ্যাজিউমিং যে এই হাতুড়িটার ভর হচ্ছে এম। তারপর আমরা সিমিলার আরেকটা কেস হচ্ছে অলমোস্ট দেখতে পারি, সেই সিমিলার কেসটা হচ্ছে যে ধরো এবার আমরা এটা হরাইজন্টালি রাখছি। আমরা একটা পেরেককে একটা হরাইজন্টাল, সরি আমরা এটাকে ভার্টিক্যালি রাখছি, একটা ভার্টিক্যাল ওয়ালের উপর আমরা একটা হচ্ছে তোমার পেরেককে দাঁড়া করায় রাখছি। তারপর আমরা ওইখানে এখন হচ্ছে একটা হ্যামার, একটা হাতুড়ি আমরা এখন এই পেরেকের উপরে ছুঁড়ে মারবো। এখানে একটা হাতুড়ি যদি হচ্ছে এখন আমরা এই পেরেকের উপরে ভি বেগে ছুঁড়ে মারি, তখন এই পেরেকটা হচ্ছে ওয়ালের মধ্যে কিছু পরিমাণ জায়গা ঢুকে যাবে। তো কতখানি ঢুকবে, আমরা ধরি যে এটা হচ্ছে তখন এই ওয়ালের মধ্যে এক্স পরিমাণ ঢুকে যাবে।
তো যদি এটা এখন তাহলে ওয়ালের মধ্যে এক্স পরিমাণ ঢুকে যায়, তখন এখানে তো আর বিভব শক্তি তো আর কমতেছে না, বিভব শক্তি তো যা ছিল তাই আছে, কারণ হাইট তো আর চেঞ্জ হচ্ছে না, সবাই তো মাটি থেকে সার্টেন হাইটেই আছে। তো তার জন্য তখন আমরা এইখান থেকে এই mgx এই টার্মটা আমরা বাদ দিয়ে দিব। এই টার্মটা বাদ দিয়ে তখন আমরা লিখবো যে জাস্ট হাফ এম ভি স্কোয়ার সমান এফ এক্স। তারপর তারপর ধরো যে আবার এটা হচ্ছে তোমার একটা সার্টেন হাইট থেকে পড়তেছে, কিন্তু এখন এটা পড়তেছে একটা স্প্রিং এর উপরে। পেরেক নাই, ধরো এখান থেকে একটা অবজেক্ট আমি রেখে ফেলে দিছি, সেই অবজেক্টটা আমি এখান থেকে ফেলে দেওয়ার পর এটা এই স্প্রিং এ গিয়ে হিট করছে, অ্যান্ড হিট করার ফলে এখন স্প্রিংটা হচ্ছে বেশ খানিকটা সংকুচিত হয়ে গেছে। অবজেক্টটা এখানে এসে পড়ছে, এখানে এসে পড়ে তারপর স্প্রিংটাকে এটা সংকুচিত করে হচ্ছে বেশ খানিকটা স্প্রিংকে এটা সংকুচিত করে ফেলছে স্প্রিংকে। তো তাহলে এখন আমরা এখানে আবার ডেটাগুলা লিখি। ডেটাগুলা কি, যে এখানে এটা কতখানি হাইট, এটা হচ্ছে এইচ পরিমাণ উচ্চতায় ছিল, স্প্রিংকে সংকোচন করছে এক্স পরিমাণ, স্প্রিং এর ধ্রুবক হচ্ছে কে। তখন আমরা এখানে হচ্ছে এখন তাহলে কি লিখবো, আমরা এখন এই আগের ফর্মুলার মতোই লিখবো যে এম জি ইন্টু হচ্ছে এইচ প্লাস এক্স, এইটা সমান হবে হচ্ছে, এখন আর এফ এক্স না লিখে এখন আমরা বলবো স্প্রিং এর বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার, এইটা আমরা লিখবো। হ্যাঁ। হুম। তাহলে স্প্রিং এর উপর যদি একটা সার্টেন হাইট থেকে পড়ে তখন আমরা এই সূত্র লিখবো। আর যদি আমরা দেখি যে না, স্প্রিং এর উপর একটা সার্টেন বেগ নিয়ে পড়ছে, তখন আমরা কি লিখবো, লিখবো হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এক্স সমান হাফ কে এক্স স্কোয়ার। তোমার এই যে বেসিক্যালি এই কেস আর এই কেসের রিপিট, বাট ফর হচ্ছে তোমার স্প্রিং। এখন তোমার হচ্ছে এই পেরেক মাটির উপরে না, এখন এটা একটা স্প্রিং এর উপরে গিয়ে পড়ছে, এন্ড তারপর পেরেককে চাপা দিয়ে ঢুকাই দেওয়ার মতো স্প্রিংকে হচ্ছে চাপা দিয়ে সংকুচিত করে ফেলছে। তো তখন হচ্ছে আমরা এখানে এই এই দুইটা ফর্মুলা আমরা এখানে ব্যবহার করব। আহ, এখানে জাস্ট হচ্ছে এখন আমরা কি জিনিসটা চেঞ্জ করলাম, আমরা এখানে একটু আগে যেটা ছিল হচ্ছে, আগে যেটা ছিল মাটির বাধা দানকারী শক্তি প্রতি ওভারকাম করে ভেতরে ঢুকতে হবে, তার বদলে এখন স্প্রিংকে বিভব শক্তি দিতে হবে, বা স্প্রিং এর উপর কাজ করতে গেলে স্প্রিংকে বিভব শক্তি দেওয়া লাগবে হাফ কে এক্স স্কোয়ার পরিমাণ। আমরা ওই বেলায় এইটা ইউজ করছি, এই বেলায় আমরা এই হাফ কে এক্স স্কোয়ার ইউজ করতেছি। এইটার ব্যাপারে ডিটেলস হচ্ছে আমরা কনসেপ্ট ক্লাসে দেখে আসছি। তো সেটা তোমরা হচ্ছে কনসেপ্ট ক্লাস থেকে এটা হচ্ছে একটু আর একটু এলাবোরেট করে আলোচনা করা আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তারপর আমরা আসি হচ্ছে কেস 07। কেস 07 হচ্ছে তোমার দেয়াল বা তক্তা ভেদ করে ভেতরে ঢোকার কেস এরকম। এখানে তো আমরা হচ্ছে কি করবো, একটা দেখবো যে একটা গুলি থ্রো করা হলো, সেই গুলিটা হচ্ছে দেয়াল বা তোমার কাঠের তক্তা, এটা হচ্ছে ভেদ করে ভেতরে ঢুকবে। এই দেয়াল বা তক্তা ভেদ করা তোমাকে এখানে বলা হয় যে আমরা বেগ যদি কত গুণ করি তাহলে তক্তা কয়টা বেশি আহ, ভেদ করতে পারবে, কয়টা বেশি তক্তা ও হচ্ছে পার করতে পারবে এরকম। আমরা একটা এক্সাম্পল দেখি। ধরো তোমাকে বলা হলো যে একটা একটা গুলি থ্রো করা হলো, একটা গুলি থ্রো করা হলো, সেটার বেগ ছিল শুরুতে ভি। যখন তার বেগ ছিল ভি, তখন তার গতিশক্তি ছিল ই কে, এন্ড তখন সে ধরো কাঠের তক্তা ভেদ করতে পারছে, ধরে নাও কাঠের তক্তা তখন ভেদ করতে পারছে একটা। এখন ধরো সেই গুলিটার বেগ আমি করলাম 3 গুণ। তো গুলির বেগ যদি 3 গুণ করা হয় তাহলে ওর গতিশক্তি এখন কত গুণ বাড়বে? গতিশক্তি এখন তাহলে ওর বাড়বে 9 গুণ, কারণ ই কে সমান হাফ এম ভি স্কোয়ার, স্কোয়ারের উপর ডিপেন্ড করে। তো গতিশক্তি যদি 9 গুণ বাড়ে তাহলে ও এখন কয়টা কাঠের তক্তা ভেদ করতে পারবে? 9টা কাঠের তক্তা ভেদ করতে পারবে এখন। তো সেই হিসেবে ধরো যদি আগে যদি একটা কাঠের তক্তা, বা আগে যদি হচ্ছে ধরো একটা কাঠের তক্তা হিসেবে আগেও 10 সেন্টিমিটার অতিক্রম করতে পারতো, এখন তাহলে ও 90 সেন্টিমিটার অতিক্রম করতে পারবে। তো আমরা এই কেসগুলো এখন এইভাবে হচ্ছে ডিল করব, যে তোমাকে বলতে পারে যে হ্যাঁ
কয়টা কাঠের তক্তা ও ভেদ করতে পারবে পূর্বের তুলনায়, বা আগে এত সেন্টিমিটার প্রবেশ করতো, পরে হচ্ছে কত সেন্টিমিটার প্রবেশ করতে পারবে। এই টোটালটাই আসলে ডিপেন্ড করে কার উপরে? ডিপেন্ড করে গতিশক্তির উপরে। গতিশক্তি যত গুণ বাড়তেছে, তত গুণ বেশিও অতিক্রম করতে পারবে, তত গুণ বেশিও ভেতরে প্রবেশ করতে পারবে। তো তাহলে এখন থেকে এরকম কেস আসলে আমরা ওই ত্বরণ মন্দন এগুলো চিন্তা না করে, বল চিন্তা না করে, আমরা দেখবো যে গতিশক্তি কত গুণ হয়েছে। গতিশক্তি যত গুণ হয় তত গুণ বেশি ও এখন অতিক্রম করতে পারবে বা ভেদ করতে পারবে। আচ্ছা, তারপরে আমরা 8 নাম্বার কেস দেখি। এটা হচ্ছে কেস 08। এটা হচ্ছে আমাদের কেস যে হচ্ছে আমরা একটা স্প্রিং এর সাহায্যে কাউকে থ্রো করতেছি। আমরা হচ্ছে ধরো একটা কাউকে স্প্রিং দ্বারা আমরা কাউকে হচ্ছে থ্রো করলাম। স্প্রিং দ্বারা কাউকে যখন থ্রো করব, তখন মূলত কি হয়, এখানে স্প্রিং এর যেই বিভব শক্তি থাকে ইপি, সেটা ওই যাকে থ্রো করব তার গতিশক্তিতে কনভার্ট হয়ে যায়। তার গতিশক্তিতে এখানে কনভার্ট হয়ে যায়। তো এইখানে তাহলে আসলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? এখানে ব্যাপারটা এরকম যে ধরো এখানে একটা হচ্ছে স্প্রিং রাখা। এই স্প্রিংটা ধরো এটা হচ্ছে তার ন্যাচারাল পজিশন। এটাকে আমি হচ্ছে বেশ খানিকটা এখন সংকুচিত করলাম। বেশ খানিকটা সংকুচিত করে তারপর আমি হচ্ছে এর মাথায় একটা অবজেক্ট বসাই দিলাম। তো তাহলে এখন যদি আমি ছেড়ে দিই, ছেড়ে দিলে তো এখন এই স্প্রিংটা লাফ দিয়ে এখানে চলে আসবে। স্প্রিংটা লাফ দিয়ে এখানে চলে আসবে, তারপর আরো ওই দিকে যাবে আর কি। তো যাই হোক, এটা ম্যাটার করতেছে না, আমরা এখানে বোঝার ট্রাই করি যে স্প্রিংটা আমি তো ফার্স্টে সংকুচিত করছি। কতখানি? আমি এক্স পরিমাণ সংকুচিত করছি এই স্প্রিংটাকে। তো স্প্রিংটাকে আমি এক্স পরিমাণ সংকুচিত করছি, তাহলে এখন এই স্প্রিং এর মধ্যে আমার একটা বিভব শক্তি জমা হয়ে আছে। সেটা কত? সেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তারপর স্প্রিংটাকে ছেড়ে দিলে এখন সেই স্প্রিংটা কি? স্প্রিংটা এখন হচ্ছে এই অবজেক্ট যেটা আমি চাপা দিয়ে রাখছি, ওটাকে এখন একটা সার্টেন বেগ দিয়ে থ্রো করবে। ওকে, ও হচ্ছে এখন একটা গতিশক্তি দিয়ে দিবে। এই অবজেক্টটাকে ও এখন একটা গতিশক্তি দিয়ে দিবে, সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে স্প্রিং এ যেটা ছিল বিভব শক্তি, সেটাই পরে হয়ে যাবে ওই অবজেক্টটার গতিশক্তি। তো এইখানে তাহলে বেসিক্যালি স্প্রিং এর যেই বিভব শক্তি ছিল সেটা পরে এই অবজেক্টটার গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে। তো তোমাকে এখান থেকে সাধারণত বলতে পারে যে হ্যাঁ, এই অবজেক্টটা সে তাহলে হচ্ছে কত বেগে থ্রো হবে। এই ভি এর মানটা তোমার কাছে জানতে চাইতে পারে। তো আমরা এখানে কেস 8 নাম্বার কেসটা দেখি। 8 নাম্বার কেসটা হচ্ছে যখন আমরা একটা অবজেক্টকে একটা স্প্রিং দিয়ে থ্রো করব। একটা অবজেক্টকে যখন আমরা একটা স্প্রিং দিয়ে থ্রো করব, তখন স্প্রিং এর মধ্যে তোমার থাকবে হচ্ছে শুরুতে বিভব শক্তি। সেই বিভব শক্তিটা পরে হয়ে যাবে ওর গতি শক্তিতে কনভার্ট হয়ে যাবে, and তার ফলে ও হচ্ছে থ্রো হবে। তো আমরা এটার একটা এক্সাম্পল দেখি। এটার একটা এক্সাম্পল এরকম যে ধরো এখানে একটা হচ্ছে স্প্রিং রাখা। এখানে একটা স্প্রিং রাখা আছে। এই স্প্রিংটাকে ধরো হচ্ছে আমি সংকুচিত করে, আমি স্প্রিংটাকে বেশ খানিকটা সংকুচিত করে আমি এর মাথায় হচ্ছে একটা অবজেক্ট দিয়ে দিলাম। এর মাথায় এখন আমি একটা অবজেক্ট দিয়ে দিছি। এর মাথায় যদি এখন আমি একটা অবজেক্ট দিয়ে দিই, তাহলে এখন মূলত আমার এই স্প্রিং এর মধ্যে এখন হচ্ছে কিছুটা বিভব শক্তি জমা হয়ে আছে। কতখানি বিভব শক্তি? হাফ কে এক্স স্কোয়ার। কতখানি হচ্ছে এক্স? এই যে আমরা যেইটুকু এখানে সংকোচন করি, সেইটুকুকে আমরা বলি হচ্ছে সংকোচন এক্স। তাহলে এক্স পরিমাণ বিভব শক্তি এখন এই স্প্রিং এর মধ্যে জমা হয়ে আছে। তারপর স্প্রিংটা যদি এখন আমি ছেড়ে দিই, তখন সে কি করবে? তখন সে এই অবজেক্টটাকে একটা সার্টেন ভি বেগে থ্রো করবে। তো অবজেক্টটাকে একটা সার্টেন ভি বেগে থ্রো করবে, তাহলে মূলত হচ্ছে ওইখানে ও অবজেক্টটাকে একটা গতিশক্তি দিয়ে দিবে। সেটা হবে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তো মূলত এখানে বলা হয় যে স্প্রিং এ যেটা বিভব শক্তি ছিল অবজেক্টের মধ্যে, সেটা এখন গতিশক্তি আকারে কনভার্ট হয়ে যাবে। তো তাহলে এখন তোমাকে এখানে দেখা যাবে যে সামহাউ কে এর ভ্যালুটা দেওয়া থাকবে, কতখানি সংকোচন করছি সেটা বলা থাকবে, তোমার অবজেক্টের ম্যাস, অবজেক্টের ভর এম কত সেটা তোমাকে বলা থাকবে। অ্যান্ড এখান থেকে তোমাকে নির্ণয় করতে হবে যে এই অবজেক্টটার ভেলোসিটি ভি এর মান কত। এইটা তোমার কাছে চাওয়া হবে। এইটা তোমার কাছে চাওয়া হবে। সো এটাই এটাই তাহলে একটা কেস। এখানে আমরা ওই
অবজেক্ট, স্প্রিং এর সাহায্যে একটা অবজেক্টকে আমরা থ্রো করি। তো তারপর তোমাকে হচ্ছে আর কি বলা হয়ে যাবে, তারপরে এই অবজেক্টের ভেলোসিটি কত, সেখান থেকে তোমার বিভিন্ন কোয়েশ্চেন্স আসতে পারে। ধরো এই স্প্রিংটা যদি এখন আপওয়ার্ড স্প্রিং হইতো, ধরো স্প্রিংটা যদি এখন আপওয়ার্ড স্প্রিং হইতো, তখন তোমাকে হচ্ছে কোশ্চেন করা হইতে পারতো যে এটা, এই অবজেক্টটা এখন হচ্ছে কত উপর পর্যন্ত উঠবে, কত উপরে উঠবে, এরকম একটা কোশ্চেন তোমাকে করা হইতে পারে। তো এরকম ডিফারেন্ট ভ্যারিয়েশনস তোমার কাছে হইতেছে চাওয়া হইতে পারে এই ধরনের একটা সেট দিয়ে। তারপর আমরা কেস 9 দেখি। কেস 9 মূলত এরকম যে তোমাকে বলা হবে যে উচ্চতায় কত উচ্চতায় তোমার হচ্ছে বিভব শক্তি, বিভব শক্তি হচ্ছে তোমার আহ, গতিশক্তি এর এত গুণ, গতিশক্তি এর এন গুণ, এরকম একটা কোশ্চেন তোমাকে চাওয়া হইতে পারে যে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি এর এন গুণ, অথবা বলা হইতে পারে যে গতিশক্তি তোমার বিভব শক্তি এর এত একটা সার্টেন এম গুণ, এরকম তোমার কাছে হচ্ছে চাওয়া হইতে পারে যে কত উচ্চতায়। তো এখানে কেসটা কি, কেসটা হচ্ছে তোমাকে একটা সার্টেন একটা হচ্ছে হাইট দেওয়া থাকবে। তো বলা হবে যে একটা হাইট থেকে একটা অবজেক্ট আমি হচ্ছে নিচে ফেলে দিচ্ছি। তো এই হাইটটা তোমাকে শুরুতে বলা হইলো হচ্ছে এইচ, এই সার্টেন এইচ উচ্চতা থেকে একটা অবজেক্ট আমি নিচের দিকে ফেলে দিচ্ছি। তো নিচে ফেলে দিতে দিতে এটা একটা সার্টেন পরিমাণ হচ্ছে স্মরণ করে তোমার হচ্ছে একটা সার্টেন পজিশনে আসবে। তাহলে রেস্ট অফ দ্য পজিশন, এটাকে তাহলে আমরা এখন বলতে পারি হচ্ছে এইচ মাইনাস এক্স। এরকম একটা কেস হচ্ছে তোমাকে দেওয়া হবে, তারপর তোমাকে বলা হবে যে গতিশক্তি বিভব শক্তি এর এত গুণ। এখন এখানে দুইটা ব্যাপার আসতে পারে, দুইটা ব্যাপার আসতে পারে যে যদি এখানে তোমার ইউ এর মান জিরো হয়, ইউ এর মান যদি জিরো হয় অর্থাৎ স্থির অবস্থা থেকে যদি আমরা ফেলে দিই, তাহলে তখন আমরা সিম্পলি এরকম একটা লাইন লিখতে পারি। লাইনটা হবে এরকম যে ইপি বাই ইকে, ইপি ডিপেন্ড করবে মাটি থেকে কতখানি উপরে, ইপি হচ্ছে মাটি থেকে এইচ মাইনাস এক্স উপরে, আর ইকে হচ্ছে ডিপেন্ড করবে উপর থেকে কতখানি পড়ছে, এক্স পরিমাণ পড়ছে। এইখান থেকে তোমাকে যদি বলা হয় যে ইপি ইকে এর এত গুণ বা ইকে ইপি এর এত গুণ, তখন আমরা সিম্পলি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, কনসিডারিং যে তোমার হচ্ছে এইখানে তোমার ইনিশিয়াল বেগ হচ্ছে জিরো। আর ইনিশিয়াল বেগ যদি জিরো না হয় তখন আমরা কি করব, তখন আমরা হচ্ছে যদি যদি তোমার ইনিশিয়াল বেগ যদি জিরো না হয়, ইফ তোমার হচ্ছে ইনিশিয়াল বেগ নট ইকুয়ালস টু জিরো, তখন হচ্ছে আমরা কিভাবে ডিল করব, তখন আমরা হচ্ছে তোমার ওই টিপিক্যাল যে ফর্মুলা আমরা পড়ে আসছিলাম সেটা হচ্ছে আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। টিপিক্যাল ফর্মুলাটা কি, তোমার ধরো অবজেক্টটা ওখান থেকে এখন হচ্ছে এই যে এই পজিশনে এসে পড়ছে। তো যদি ইউ এর মান জিরো না হয় তখন ওখানে ওর একটা ইকে থাকবে, ওইখানে ওর একটা ইপি থাকবে, এইখানে ওর একটা ইকে থাকবে, এইখানে ওর একটা ইপি থাকবে। তো তোমাকে হচ্ছে তো আসলে ওই উপরে কত গতিশক্তি কত বিভব শক্তি এটা নিয়ে তো একদমই চাওয়া হয় নাই। তো এটা বাদ, আমাদের এইখানে এখন একটা হচ্ছে গতিশক্তি থাকবে, এখন এখানে একটা বিভব শক্তি থাকবে। এই গতিশক্তি আর বিভব শক্তি নিয়ে আমাদের চিন্তা। তো এইখানে এখন আমরা লিখতে পারি যে তাহলে হ্যাঁ আমাদের এখানে ই ই কে, ধরো ই কে ফর এক্সাম্পল হচ্ছে তোমার এম ইন্টু হচ্ছে ইপি, এরকম একটা কেস বলা হলো। তো ইপি মানে কি, ইপি মানে হবে হচ্ছে মাটি থেকে উচ্চতার উপর, ইপি হবে এম জি ইন্টু এইচ মাইনাস এক্স। আর ইকে যেটা, ইকে এর মান এখানে কত আসবে, এইখানে আমরা যে এম লিখলাম এই এম দেখে আবার প্যারা খেলো না, এম মানে এখানে ভর না, এম মানে একটা নর্মাল যে কোনো একটা সংখ্যা এন ধরে নাও এন। এখানেও আমরা হচ্ছে ধরো এম না বলি, এম বললে তো ঝামেলা লাগবে, এখানে ধরো এন এত গুণ এন গুণ। তো আর এখানে ইকে, ইকে মানে কি, ইকে মানে হবে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। আর এই ভি স্কোয়ার কোনটা, ভি স্কোয়ার মানে হচ্ছে তোমার ওই যে ওইখানে শুরুতে বেগ ছিল ইউ, আর এইখানে এসে যখন পড়বে তখন এইখানে ওর বেগ হয়ে যাবে ভি, এইখানে বেগ হয়ে যাবে ভি। তাহলে তখন আমরা বলতে পারবো হাফ এম ভি স্কোয়ার না বলে আমরা বলবো ইউ স্কোয়ার প্লাস টু জি ইন্টু এস, সরণ, ওর সরণ কতখানি, যদি ওইখান থেকে এখানে এসে পড়ে তখন এই যে এস এক্স যেটা এটাই মূলত হচ্ছে আমাদের সরণ।
আর এইচ মাইনাস এক্স যেটা, এটা মূলত হচ্ছে আমরা বলবো এটাই হচ্ছে আমাদের কাইন্ড অফ হাইট ফ্রম দ্য গ্রাউন্ড। হাইটের উপরে কি ডিপেন্ড করে? হাইটের উপর ডিপেন্ড করবে বিভব শক্তি ইপি। আর সরণের উপর কি ডিপেন্ড করবে? সরণের উপর ডিপেন্ড করবে গতিশক্তি ইকে। তো তখন আমরা হচ্ছে এই যে এখানে আমরা লিখবো গতিশক্তির জায়গায় লিখবো এইটা, বিভব শক্তির জায়গায় লিখবো হচ্ছে এইটা। তারপর যার সাথে যদি এন গুণ করতে বললে এন গুণ করবো, ওর সাথে এন গুণ করতে বললে ওর সাথে এন গুণ করবো করে এখানে আমাকে হচ্ছে বের করতে হবে কি? আমাকে বের করতে হবে এখানে হচ্ছে এই যে এক্স এর ভ্যালুটা কত, এইটা আমাকে বের করতে বলতে পারে যে মাটি থেকে কত উচ্চতায় অথবা উপর থেকে কত নিচে এসে তোমার হচ্ছে বেসিক্যালি এক্স এর মানটা বের করতে হবে। এক্স এর মানটা তুমি বের করবা যে কোন পজিশনে। এক্স যদি তুমি বের করো তখন তো তুমি জানবা যে হ্যাঁ এই যে এই এক্স কত আর এই এইচ মাইনাস এক্স কত, দুটাই তুমি তখন জানতে পারবা। সো এখান থেকে আমাদের টাস্ক হচ্ছে মেইনলি এক্স এর মানটা বের করা। এস এর জায়গাতে তখন তুমি কি বসাই দিবা? সরণ জায়গাতে তখন তুমি এক্স বসাই দিবা এই ইকুয়েশনে। তো বসাই দিলে তোমার হচ্ছে এক্স এর ভ্যালুটা চলে আসবে। ওরা তোমাকে এরকম একটা কন্ডিশন দিবে, সেই কন্ডিশনটা আমরা কেয়ারফুলি রিড করব। তারপর আমরা গতিশক্তি আর বিভব শক্তি এর মানটা এখানে আমরা বসাই দিব, আমাদের অ্যান্সার এক্স যেটা সেটা চলে আসবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে দেখি আমাদের কেস নাম্বার 10। কেস 10-এ আমরা একটা সরল দোলক এর গতিশক্তি বিভব শক্তি এটা নিয়ে আলোচনা করব। একটা সরল দোলক নিয়ে আলোচনা যদি করতে চাই, আমাদের কনসেপ্ট ক্লাসে আমরা দেখে আসছি যে সরল দোলকের বিভব শক্তি কিভাবে আমরা নির্ণয় করতে পারি। এইখানে আমরা সরল দোলকের দুইটা আইডিয়া চিন্তা করি। যে ধরি যে ওটা হচ্ছে একদম সরল দোলকের একটা পাশে, মাঝে সরল দোলকের সাম্যাবস্থান। তো ধরি যে এদের মধ্যে তোমার অ্যাঙ্গেল হচ্ছে থেটা। এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থেটা হয়, এখন আমরা ধরে নিই যে ওইটা একদম সবার ডান পাশের পজিশন হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে ওর সাম্যাবস্থান। এটা হচ্ছে এটার সাম্যাবস্থান, আর ওইটা হচ্ছে একদম বিস্তার এর একদম সবার ডান পাশ, একদম বিস্তার এর একদম বিস্তারের শেষ বিন্দু আর কি। তো বিস্তারের শেষ বিন্দুতে ও এখন গিয়ে ঠেকছে। ধরে নাও ফর এক্সাম্পল এরকম কাহিনী। তো এখন ওই অবস্থায় ওর বিভব শক্তিটা কত হবে এইটা আমরা জানতে চাই। তো ধরো ওর হচ্ছে এই মুহূর্তে পজিশন এই বরাবর, আর ও ইনিশিয়ালি ছিল এই বরাবর। তাহলে ওর এই যে যেইটুকু হাইট হচ্ছে, ওর যেইটুকু হাইট হয় এই এইচ, এই হাইট থেকেই ও পাবে হচ্ছে ওর বিভব শক্তি ইপি। ইপি সমান হচ্ছে ওখানে এমজি এইচ। তো এখন এই এইচ এর ভ্যালুটা আমরা জানতে পারি কিভাবে? এইচ এর ভ্যালু জানার জন্য আমাদের যেই অ্যাপ্রোচ সেটা হচ্ছে আমরা ধরি যে সুতার দৈর্ঘ্য এল। তো সুতার দৈর্ঘ্য যদি এল হয়, এখান থেকে আমরা এইচ এর ভ্যালুটা বলতে পারি যে এইচ এর ভ্যালু হবে এল মাইনাস এল কস থেটা। তো এইভাবে আমরা হচ্ছে ওর উচ্চতা এইচ নির্ণয় করতে পারি। সেখান থেকে আমরা ওর বিভব শক্তি এটা আমরা নির্ণয় করতে পারি। এখন আমাদের কেসটা ধরো এরকম, যে আমাদের কেসটা এরকম, ধরো যে এইখান থেকে একটা বুলেট থ্রো করা হয়েছে। এখান থেকে একটা বুলেট আমরা থ্রো করছি, এই বুলেটটা ধরো থ্রো করা হয়েছে তোমার একটা সার্টেন একটা ভেলোসিটিতে। একটা সার্টেন ভেলোসিটি ভিতে এই বুলেটটা থ্রো করা হয়েছে। এই বুলেটটার ভেলোসিটিকে আমরা ভি বি বলি। আর এটার ভর আমরা ধরি ম্যাস অফ বুলেট। আমরা এই বুলেটটা গিয়ে তারপর কি করবে? ওইটাকে হচ্ছে হিট করবে। ওইটাকে হিট করবে, হিট করলে পরে হচ্ছে ওইটার তখন হচ্ছে তোমার ইয়ে কত হবে, ওইটার তখন তোমার হচ্ছে বেগ কত হবে, তারপর কত উচ্চতায় উঠবে। এখন ধরো আমরা এই জিনিসটা জানতে চাই। এটার জন্য আমরা একটা সেপারেট আরেকটা ডায়াগ্রাম আমরা আঁকি। আমরা একটা ডায়াগ্রাম এখানে চিন্তা করি। ওকে, তো ধরো এইখানে একটা হচ্ছে তোমার একটা বুলেট এসে হিট করছে এই ববটাকে।
তো এই আমরা তো সরল দোলকের এটাকে তো একটা বব বলি, তো ধরো এটার নিজের একটা হচ্ছে ভর আছে, এটার নিজের একটা ভর আছে, সেই ভরটা ধরি হচ্ছে এম। এখন এই বুলেট, একটা সার্টেন বুলেট যদি এসে ওই ববটাকে হিট করে, অ্যান্ড তারপর ওইটা যদি এই বুলেটটা যদি এখন এই ববের মধ্যে লেগে থাকে, ধরো এই দুইটা মিলে ববের মধ্যে একদম ঢুকে আটকায় গেছে, ধরে নাও বুলেটটা থ্রো করছি, বুলেটটা এই ববরে গিয়ে হিট করছে, করে ওটার মধ্যে আটকায়ও গেছে। ওইটার মধ্যে যদি এখন আটকায় যায়, ওটার মধ্যে যদি এখন এটা আটকায় যায়, তাহলে এখন চিন্তা করো যে ধরো বকটা অনেক ভারী, বকটা এত ভারী যে ওটা একটা বুলেট আটকায় ফেলছে। এখন তাহলে আমাদের তো জানতে হবে যে এইখানে এখন এই যে এখন তো এটা কালেকটিভলি তো একটা বব, এখন এই পুরোটা মিলিয়ে তো এখন একটা বব। এখন তাহলে এইটার বেগ তাহলে কত হবে, এইটা এখন আমরা জানতে চাই। যে বুলেট হিট করে তোমার হচ্ছে ওই ববকে হিট করছে, আটকায় গেছে ববের মধ্যে, এখন এটার ভেলোসিটি কত হবে। তো তার জন্য আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র হচ্ছে ইউজ করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। আমরা এখানে বলবো যে এম বি ভিবি প্লাস হচ্ছে ওইটা তো হচ্ছে আমরা কি ধরি, ওটাকে হচ্ছে আমরা ধরি এম ধরি, আর ওইটার শুরুতে বেগ কত ছিল, ববের শুরুতে বেগ ছিল হচ্ছে 0। তো তাহলে ইনিশিয়াল ভরবেগ পরে যদি, যেহেতু এই দুটো মিলে যুক্ত হয়ে গেছে, তাহলে এখন হবে বুলেট প্লাস হচ্ছে ববের ভর মাল্টিপ্লাইড বাই ভি। আমাদের ওই 9-10 এর হচ্ছে ওই যে ভরবেগের যে সংরক্ষণ সূত্র ছিল, সেটা আমরা এখানে ব্যবহার করলাম। তো করে এখন আমরা কি তোমার এই বব এর বেগ ভেলোসিটি ভি কত হবে, এইটা এখন আমরা জানতে পারবো। এই ভেলোসিটি যদি আমরা এখন জানতে পারি, তাহলে এখন আমরা এইটার কালেকটিভলি এইটার আমাদের হচ্ছে এখন গতিশক্তি কত, সেটা এখন আমরা জানতে পারবো। এই অবস্থায় ওর গতিশক্তি কত, এই অবস্থায় ওর গতিশক্তি হবে ইকে সমান হাফ, তারপর হচ্ছে ববের ভর প্লাস বুলেট এর ভর ইন্টু এই মুহূর্তে ওর যেই বেগ সেই বেগের স্কোয়ার। ওইখানে তো অবভিয়াসলি তোমার ইসের মধ্যে কি বলে, এই ববের মধ্যে হচ্ছে এই বুলেটটা তো হচ্ছে আটকায় থাকবে। তো এখন তোমাকে কোশ্চেন করা হয়েছে যে এইখান থেকে ওইখানে কত দূর উঠবে, ওইখানে যে উঠলো আমার এটা হচ্ছে কত দূর উঠতে পারলো। তো আমরা তো জানি যে এই এইচ এর ফর্মুলা আমরা কনসেপ্ট ক্লাসে দেখে আসছি, এটা হচ্ছে এল মাইনাস এল কজ অফ থেটা। তো এই যে আমরা এটা আমাদের হচ্ছে কনসেপ্ট ক্লাসে দেখে আসছি, তো আমরা এখন বলতে পারি যে এইখানে যেটা গতিশক্তি, ওইখানে গিয়ে সেটা পুরাটাই হয়ে যাবে বিভব শক্তি, কারণ ওখানে তো নর্মালি কোনো গতিশক্তি নাই, একদম বিস্তারের শেষ প্রান্তে গিয়ে কোনো গতিশক্তি থাকে না, ওখানে পুরোটাই বিভব শক্তি। আর বিভব শক্তি কত, বিভব শক্তি হচ্ছে এম জি ইন্টু এইচ। এইচ মানে কত, এইচ মানে হচ্ছে এল মাইনাস এল কজ থেটা। তো তাহলে তখন আমরা বলতে পারি যে আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে এইখানে যেই এনার্জি আর ওইখানে যেই এনার্জি, এই দুইটা হচ্ছে সিমিলার বা সমান। এইখানে সাম্যাবস্থায় কি আছে, সাম্যাবস্থায় আছে হচ্ছে ওর গতিশক্তি, কারণ এখানে ওর একটা গতি আছে। ওর গতি আমরা কিভাবে বের করছি, আমরা এই বুলেট এর ভর কত সেটার হেল্প নিয়ে আমরা এই বুলেট আর এই বব এর যে একসাথে আটকায় যাওয়া অবস্থা বা মিলিত হয়ে যাওয়া অবস্থা, ওই অবস্থায় ওর বেগ কত, এটা আমরা এখানে বের করে ফেলতে পারছি। অ্যান্ড বের করে তারপর আমরা দেখছি যে তাহলে এইখান থেকে বুলেট যখন ওরে হিট করবে, তখন তো ও সুইং করে চলে যাবে। ও যদি সুইং করে যায়, ও যদি সুইং করে যায়, তখন ও হচ্ছে সুইং করে কত দূর উঠবে, কত দূর উঠবে সেটা তারপর আমরা এই যে এখান থেকে নির্ণয় করে ফেলতে পারি। তো তাহলে এই কেসটাকে আমরা কি নাম দিতে পারি, এই কেসটাকে আমরা নাম দিতে পারি যেটা হচ্ছে সরল দোলক, যেটা হচ্ছে হিট বাই আ বুলেট। সরল দোলক হিট বাই আ বুলেট। আর এখানে আমরা হচ্ছে কোন প্রিন্সিপাল ইউজ করছি, আমরা হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম, কনজারভেশন অফ মোমেন্টাম, এই প্রিন্সিপাল বা এই নীতি আমরা এখানে ভরবেগের সংরক্ষণ সূত্র, এইটা আমরা এখানে ব্যবহার করছি। তারপর আমরা হচ্ছে কেস 11 দেখি। কেস 11 হচ্ছে মূলত গ্র্যাভিটির এগেনস্টে কৃত কাজ, কিন্তু এটা অনেক অনেক উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমরা এটা লিখি
কেস 11 হচ্ছে এটা ওয়ার্ক এগেনস্ট গ্র্যাভিটি, কিন্তু হচ্ছে হাইট অনেক বেশি, তো অনেক অনেক বেশি এক্সেস হাইট যদি থাকে, মানে এত বেশি হাইট যে ওখানে জি এর ভ্যালু 9.8 থেকে চেঞ্জ হয়ে যায়, এত এক্সেস হাইট যদি হয়, তখন আমরা হচ্ছে এই এই কেসটা তখন অ্যাপ্লিকেবল, এই ফর্মুলাটা তখন হচ্ছে অ্যাপ্লিকেবল হবে। আমরা ফর্মুলাটা দেখি। আমরা ধরি যে এটা হচ্ছে আর্থের সারফেস আর এটা হচ্ছে ইনিশিয়াল, এটা হচ্ছে আর্থের রেডিয়াস। এখন ধরো এখানে আর্থের সারফেসে একটা অবজেক্ট রাখা, হইতে পারে আর্থের সারফেসে একটা অবজেক্ট রাখা, এটা আমি আর্থের সারফেস থেকে অনেক অনেক উপরে নিয়ে যাব, অথবা ধরো আমি এটাকে আর্থের অনেক উপর থেকে আরো অনেক উপরে আমি নিয়ে যাব এটাকে। তো ধরি এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে পজিশন গ্রাউন্ড, এটা ধরি পজিশন এ, এটা ধরি পজিশন বি। এখন আমি অনেক উপরে নিয়ে যাব এই জিনিসটা। ধরি এইটুকু হাইট হচ্ছে, H1, ধরি এই হাইটটা হচ্ছে H2। তাহলে এখন আমরা এই একটা অবজেক্টকে মাটি থেকে যদি অনেক উপরে নিয়ে যাইতে হয়, অনেক উপরে যদি নিয়ে যাওয়া লাগে, তার জন্য আমাদেরকে কাজ করতে হয়। তো সেই কাজটা কত? ধরো আমরা হচ্ছে তোমার এই গ্রাউন্ড থেকে আমরা এ পজিশনে নিয়ে যাব। তো তার জন্য আমাকে কি পরিমাণ কাজ করতে হবে? তার জন্য আমাকে কাজ করতে হবে এরকম যে, ধরি তোমার এইটার ভর ধরি হচ্ছে এম। তো তাহলে আমাকে কাজের পরিমাণ সেটা হবে জি ইন্টু এম ইন্টু এম ইন্টু ইনিশিয়ালি ও হচ্ছে কোথায় ছিল। ইনিশিয়ালি গ্রাউন্ড অবস্থায় থাকলে ওর রেডিয়াস ছিল হচ্ছে আর, মাইনাস ফাইনালি ও কত উচ্চতায় কত রেডিয়াসে যাবে, ও ফাইনালি যাবে আর প্লাস H1 পজিশনে। তো বেসিক্যালি তখন আমরা হচ্ছে যে এই ফর্মুলাটা এখানে ব্যবহার করব। জি থেকে এতে নিয়ে যেতে হলে আমরা এই যে এই ফর্মুলা, ওর ইনিশিয়ালি ওর রেডিয়াস কত ছিল এত, ফাইনালি ওর রেডিয়াস কত হলো এত, ইনিশিয়াল রেডিয়াস আর ফাইনাল রেডিয়াস কত আর প্লাস H1, এইরকম। তারপর ধরো আমরা ওকে এ থেকে বিতে নিয়ে যেতে চাই, যে ডব্লিউ এ থেকে বিতে নিয়ে যাব, তার জন্য কৃত কাজ কত। তো তখন আমরা লিখব জি এম এম, তারপর ও ফাইনালি কোথায় ছিল, ও ফাইনালি ওর ইনিশিয়ালি কোথায় ছিল, এ পজিশনে ওর রেডিয়াস কত, এ পজিশনে ওর রেডিয়াস হচ্ছে আর প্লাস H1। সেখান থেকে আমি ওকে কত উচ্চতায় নিয়ে গেলাম, আমি ওকে আরো উচ্চতায় আর প্লাস H1 প্লাস H2, আমি ওকে অত উচ্চতায় নিয়ে গেছি। তো তখন আমরা হচ্ছে যদি এ থেকে বিতে কাজ করতে, এ থেকে বিতে যদি নিয়ে যাওয়া হয়, তখন সেই ডব্লিউ এ বি আমরা এইভাবে নির্ণয় করব। আর জি থেকে এতে নিয়ে যেতে হলে আমরা ডব্লিউ জি থেকে এ আমরা তখন এই যে এই ফর্মুলার সাহায্যে আমরা নির্ণয় করব। এখন কথা হচ্ছে কাজ করতে হয়, তো কাজ যেটা করতে হয় বেসিক্যালি এটাই কিন্তু ওর এই মুহূর্তে বিভব শক্তি। ঠিক আছে, এটা আমরা একটু পেঁচায় না ফেলি। যেই পরিমাণ কাজ উপরে নিয়ে যাওয়ার ফলে যেই পরিমাণ কাজ আমার করা লাগলো, এই যে আমরা ডব্লিউ জি এ বলতেছি, এই যে আমরা ডব্লিউ এ বি বলতেছি, ডব্লিউ এ বি তো হচ্ছে এ থেকে বিতে নিয়ে যাওয়ার সময় হচ্ছে আমার কত কাজ করা লাগছে। আর তো ওটা তো আসলে গ্রাউন্ড থেকে হিসাব করা হয় নাই, এইটা কিন্তু গ্রাউন্ড থেকে হিসাব করা হয়েছে। তো গ্রাউন্ড থেকে হিসাব করা হয়েছে মানে এটাই আসলে আমরা কিন্তু বলতে পারি যে এটা কিন্তু হচ্ছে পটেনশিয়াল এনার্জি অ্যাট হচ্ছে এ পজিশন। গ্রাউন্ড থেকে এতে নিয়ে যাওয়ার জন্য যেটুকু কাজ করা লাগছে, সেটাই হচ্ছে আমরা বলতে পারি যে এ বিন্দুতে বিভব শক্তি। যদি যদি এখানে আমি হচ্ছে ডব্লিউ গ্রাউন্ড থেকে বি পজিশন যদি আমি নির্ণয় করতাম, তাহলে তখন সেইটাকে আমি বলতাম যে এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি অ্যাট বি পজিশন। তো এখন তাহলে এই পরিমাণ কাজ করলে যেই পরিমাণ কাজ করি সেটাই ওর মধ্যে বিভব শক্তি আকারে জমা হয়, এরকম হচ্ছে ফ্রেজ। যেই পরিমাণ কাজ করলা সেটাই ওর মধ্যে এখন বিভব শক্তি আকারে থাকলো। তো তারপর আমরা ওই যে মুক্তি বেগ টাইপের কথা শুনছি না, যে অনেক বেগ, অনেক জোরে আমরা ছুঁড়ে মারি, আমরা কাউকে অনেক জোরে ছুঁড়ে মারি, তারপর সেটা হচ্ছে অনেক উচ্চতায় চলে যায়। তো যদি তোমার এরকম বলা হয় যে কত জোরে আমি থ্রো করলে আমার অবজেক্টটা জি থেকে এতে চলে যাবে, ঠিক আছে, ধরো তুমি একটা অবজেক্টকে তুমি হচ্ছে থ্রো করবা,
তুমি একটা অবজেক্টকে হচ্ছে তুমি থ্রো করবা, অ্যান্ড থ্রো করার ফলে সেটা হচ্ছে তোমার এই ধরো থ্রো করার ফলে সেটা ধরো তোমার এই গ্রাউন্ড থেকে এ পজিশনে চলে গেল। তাহলে থ্রো করতে হলে কি তোমার ওরে কিছু পরিমাণ অবশ্যই গতিশক্তি দিয়ে থ্রো করতে হবে। তো কতখানি গতিশক্তি দিতে হবে? এই যে ওই এ পজিশনে গেলে যেই বিভব শক্তিটা হইতো সেই বিভব শক্তির সমান গতিশক্তি দিয়ে তোমার ওরে এখন থ্রো করতে হবে। তো তাইলে এখন সেখান থেকে তাইলে এখন তুমি কি বলতে পারো? তুমি তখন এই যে এই জিনিসটারে, এই যে ডব্লিউ, এই জিনিসটারে তখন তুমি হচ্ছে বলতে পারো যে হাফ এম ভি স্কোয়ার। যে ওরা যদি তুমি একটা সার্টেন ভেলোসিটি ভি বেগে যদি তুমি থ্রো করতে পারো, তাহলে তুমি ওর মধ্যে এই পরিমাণ গতিশক্তি দিবা যেই গতিশক্তিটা তোমার ওই এ পজিশনে বিভব শক্তির সমান হয়ে যাবে, অ্যান্ড তার ফলে ও হইতেছে ফাইনালি এ বিন্দুতে গিয়ে পৌঁছাইতে পারবে। তো তাহলে এই যে এই কেসটা কি, তুমি এখন যেহেতু এটা এই পজিশনের বিভব শক্তি, তুমি ওরে এই নির্দিষ্ট গতিশক্তি যদি তুমি ওরে দিতে পারো, তাহলে ও তো উপরে যাবে যাবে উপরে উঠতে থাকবে উঠতে থাকবে। ও এত উপরে উঠবে যে উপরে গিয়ে ওর বিভব শক্তি হইতেছে এই যে এইটার সমান হয়। তো তাহলে তোমাকে এখানে বলতে পারে যে হ্যাঁ, ওয়ার্ক এর ভ্যালু তুমি গ্রাউন্ড থেকে এতে নিয়ে গেছো, তাহলে হচ্ছে ওয়ার্ক এর মান কত এটা চাইতে পারে। তারপর তোমাকে জিজ্ঞেস করতে পারে যে কত বেগে আমি থ্রো করব। কত বেগে থ্রো করব? এত বেগে থ্রো করব যাতে আমার ওই থ্রো করার গতি থেকে যে গতিশক্তি সেটা ওই পজিশনে গিয়ে বিভব শক্তির সমান হয়। তো কত বেগে থ্রো করবো, হ্যাঁ এটা একটা কন্ডিশন হইতে পারে। তো আমরা এইভাবে হচ্ছে এই এই পুরা কেসটা আমরা ডিল করি। ওকে, আমরা এরপর দেখি আমাদের কেস নাম্বার 12। আমরা আমাদের আরেকটা কেস এখানে দেখি। এখানে ধরো জিনিসটা এরকম যে তোমার একটা মোটর ব্যবহার করার কথা বলা হয়েছে, যে আমরা একটা মোটর ব্যবহার করতেছি, and এই মোটরের সাহায্যে আমরা যে কোনো একটা পানির সোর্স থেকে আমরা হচ্ছে পানির সোর্স থেকে আমরা পানি নিব, পানি আমরা হচ্ছে উঠাবো, মোটর দিয়ে পানি উঠাবো, এন্ড তারপর আমি সেই পানিটা আমি হচ্ছে একটা সার্টেন বেগে আমি পানিটা আবার হচ্ছে থ্রো করব। এরকম একটা কেস তোমাকে বলা হলো যে এই একটা মোটর, এই মোটর দিয়ে তুমি হচ্ছে পানিটাকে ফার্স্টে উঠাবা। তুমি হচ্ছে ধরো পানি উঠাবা, তোমার এখানে ধরো 10 মিটার পানি তুমি এখানে উঠাবা। তো এখানে তুমি 10 মিটার পানি উঠাবা, ওঠানোর পরে তুমি এখানে পানিকে আবার থ্রো করবা, উঠায় আবার পানি যে ছিটাই দিবা। তো কত বেগে ছিটাবো তোমাকে বলা হয়েছে যে তুমি এখানে পানিকে 10 মিটার পার সেকেন্ড বেগে তুমি ছিটাই দিবা। তো এখন তোমাকে বলা হইলো, এরকম একটা রিকোয়ারমেন্ট দেওয়া হইলো যে রিকোয়ারমেন্টটা এরকম যে আমি চাই যে আমি 1 মিনিটে, আমি প্রতি 1 মিনিটে আমি 240 কেজি পানি উঠায় থ্রো করব। অ্যান্ড তাহলে আমার এখানে মোটরের যে ক্ষমতা, সেই মোটরের ক্ষমতা তাহলে কত হওয়া লাগবে? এখন দেখো, তুমি মোটরের ক্ষমতা চিন্তা করবা, তুমি যদি W/T হিসাব করো, তুমি যদি হ্যাঁ তুমি যদি হচ্ছে বলো যে হ্যাঁ পাওয়ার সমান W/T, তাহলে এই ডব্লিউটা আসলে কোন ডব্লিউ? এটা হবে তোমার ডব্লিউ যদি হয়, সরি, যদি W/T হিসাব করো তাহলে এই পাওয়ারটা আসলে কোন পাওয়ার? এটা তোমার হবে অবশ্যই আউটপুট পাওয়ার। আউটপুট পাওয়ার, ভালো কথা। আউটপুট পাওয়ার, এখন ডব্লিউ তুমি এখানে কিভাবে নির্ণয় করবা? কাজের মান এখানে কিভাবে নির্ণয় করা যায়? আমরা বলে আসছি কাজ মানে শক্তির পরিবর্তন। যখন যখন এই নিচে ছিল, তখন ওর গতিশক্তি কিছু ছিল না। ও গতিশক্তি ছিল 0, কারণ স্থির পানি, অ্যান্ড ওর উচ্চতা 0, কাজেই ইপি এর মানও ছিল হচ্ছে 0। কিন্তু যখন তুমি পানিটারে ছিটাই দিছো, এই ছিটানো অবস্থায় এখন ওই পানির বিভব শক্তি কত? mgh। ওর গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার।
তাহলে তো তুমি বেসিক্যালি দুইটা শক্তিই বাড়ায় দিছো। তো শক্তির পরিবর্তনটাই তো আমরা বলি যে হচ্ছে তোমার কাজ। তো তাহলে এখানে কাজের মান কত হবে? এখানে কাজের মান হবে হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এইচ মাইনাস জিরো। তোমাকে বলা হয়েছে ভি এর মান করতে হবে 10, এইচ এর মান করতে হবে 10 মিটার, এম এর মান তোমাকে বলে দেওয়া হয়েছে যে এম এর মান চাই 240 কেজি প্রতি মিনিটে, 240 কেজি হইতে হবে। তো তাহলে এখান থেকে আমরা ডব্লিউ এর মানটা পেয়ে যাবো, ডব্লিউ এর মানটা বসে তারপর আমি টাইমের মানটা বসাবো। আমাকে বলেছে যে 1 মিনিট, তো তাহলে আমি টাইমের মান এখানে বসে দেবো 60 সেকেন্ড। তো যদি আমরা এভাবে বসাই তখন কি আমরা আউটপুট পাওয়ারটা পেয়ে যাব। আর আউটপুট পাওয়ার যদি আমরা জানি, আমরা যদি কর্মদক্ষতা ইটা এর মান যদি আমরা জানি, তখন থেকে আমরা মোটরের ইনপুট পাওয়ার কত বা মোটরের গায়ে কোন পাওয়ারটা লেখা থাকবে, গায়ে লেখা পাওয়ার যেটা, সেটা হচ্ছে ইনপুট পাওয়ার। আমরা তো এটা কনসেপ্ট ক্লাসে আলোচনা করছি যে ইনপুট পাওয়ার মানে হচ্ছে গায়ে গায়ে লেখা যে পাওয়ার সেটা। আমরা সেই পি ইন এর ভ্যালুটা আমরা এখানে নির্ণয় করতে পারি যদি আমরা হচ্ছে এই ইটা এর ভ্যালুটা আমরা জানি। তো বেসিক্যালি এখানে আমাদের মেইন মেইন ক্যাচ কোনটা, আমাদের এখানে মেইনলি কোন জিনিসটা জানতে হয়, কাজের পরিমাণটা আমরা কিভাবে বের করলাম সেটা জানতে হয়। ওর গতিশক্তিও বাড়তেছে, বিভব শক্তিও বাড়তেছে। তো গতিশক্তি কত বাড়লো, বিভব শক্তি কত বাড়লো, দুইটা হিসাব করলে আমরা টোটাল ইয়ে পাবো, টোটাল আমরা হচ্ছে কাজের পরিমাণটা এখানে পেয়ে যাব। আর 1 মিনিটে 240 কেজি, তাহলে এই 1 মিনিট হচ্ছে টাইম, আর 240 কেজি এটা হচ্ছে আমাদের এম। তাহলে আজকের ক্লাসে আমরা এই মোটামুটি 12টার মতো কেস নিয়ে আলোচনা করলাম। আমরা যখন কনসেপ্ট ক্লাসটা নিয়েছিলাম, সেই কনসেপ্ট ক্লাসে আমরা হচ্ছে বোধহয় এরকম সংখ্যক বা আরো বেশি আমরা হচ্ছে কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করছি। তো মোটামুটি এই কনসেপ্ট ক্লাস আর আজকের এই কেস স্টাডি, এই দুইটার মধ্যে আমরা মোটামুটি যত ভ্যারিয়েশন আসা সম্ভব প্রায় সবই আমরা আলোচনা করছি। এখন অবশ্যই ভ্যারিয়েশন আরো অনেক বেশি আসা সম্ভব, কিন্তু প্রিন্সিপাল মোটামুটি এগুলাই। তোমাদের কাজ হচ্ছে এই দুইটা ক্লাস তোমরা দেখবা, দেখে তোমরা হচ্ছে প্রচুর নিজেরা ম্যাথ সলভ করবা। যত রকম ভ্যারিয়েশন আসা সম্ভব, যত রকম কোশ্চেন আসা সম্ভব, তুমি যেখানে নতুন একটা কোশ্চেন পাও সবগুলোই তোমরা সলভ করো। অ্যান্ড চেষ্টা করবা প্রত্যেকটা ম্যাথ সলভ করার সময় নিজের কাছে নিজেকে বাংলায় ম্যাথটা ইন্টারপ্রেট করার, যে একটা ম্যাথ এটা তুমি করতেছো, সেখানে তুমি কি করতেছো, কেন করতেছো, কিভাবে করতেছো, কোন ফর্মুলা অ্যাপ্লাই করতেছো, কোন প্রিন্সিপাল অ্যাপ্লাই করতেছো, সবগুলাই তুমি ওখানে নিজের কাছে নিজেকে বারবার হচ্ছে মনে মনে বলবা অ্যান্ড রিপিট করবা। তাহলে ওই ম্যাথ, ওই রকম আরেকটা কঠিন ম্যাথ আসলে তুমি পারবা। ওই প্রিন্সিপালটা তোমার মাথায় তখন হচ্ছে খুব ভালোভাবে থেকে যাবে। তো তোমাদের সবার জন্য বেস্ট অফ লাক। নেক্সট ক্লাসে আবার ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে।